আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনোভেটিভ হেলথ রিসার্চ BIIHR কর্তৃক আয়োজিত আজকের ফ্রি ওয়ার্কশপ সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিংয়ে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের এই আয়োজনে হোস্ট হিসেবে আছি আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, প্রোগ্রাম লিড, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনোভেটিভ হেলথ রিসার্চ। মূলত বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে, বিশেষ করে স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদেরকে গবেষণামুখী করে তোলার উদ্দেশ্যেই বিআইআইএইচআর এর যাত্রা শুরু। বর্তমানে বিআইআইএইচআর কর্তৃক রিসার্চ ইন্টার্নশিপ প্রোগ্রাম, যেটি আগামী ব্যাচ থেকে গ্লোবাল রিসার্চ বুটক্যাম্প নামে পরিচালিত হবে, রিসার্চ মেথোডোলজি কোর্স, ডেটা কালেকশন ও অ্যানালাইসিস টুলস এবং সায়েন্টিফিক রাইটিং ট্রেনিং সহ বিভিন্ন ফ্রি ও পেইড ওয়ার্কশপ আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বলা যায়, আমাদের ৫টি রিসার্চ প্রজেক্ট বর্তমানে আন্ডার রিভিউতে আছে। এছাড়া আমাদের ৫টি রিসার্চ প্রজেক্ট নিয়ে আমাদের ২টি রিসার্চ ডিপার্টমেন্ট কাজ করছে। আমাদের আজকের প্রোগ্রামের ফ্যাসিলিটেটর হিসেবে আছেন দিদারুল ইসলাম, এডিটর ইন চিফ, সায়েন্স বি বাংলাদেশ। পাশাপাশি তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ব্যাচেলর্সে পড়াশোনা করছেন। এ পর্যায়ে পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে আজকের প্রোগ্রামের কিছু গ্রাউন্ড রুলস বলে দিচ্ছি। আজকের প্রোগ্রামটির সময়কাল ৬০ মিনিট, অর্থাৎ ১ ঘন্টা। স্পিকার কথা বলার সময় সকল পার্টিসিপেন্ট অনুগ্রহপূর্বক মাইক্রোফোনটি মিউট রাখবেন। তবে স্পিকার কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে বা আপনাদের উদ্দেশ্যে কোনো তথ্য জানতে চাইলে মাইক আনমিউট করে একে একে কথা বলবেন। উক্ত প্রোগ্রামের শেষ পর্যায়ে একটি প্রশ্নোত্তর পর্ব থাকবে। আপনাদের যে কোনো প্রশ্ন, আজকের প্রোগ্রাম নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা প্রোগ্রামের শেষ পর্যায়ে আমাদের প্রশ্নোত্তর পর্বে আপনারা করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ড রেইজ করলে আমি আপনাদেরকে একে একে ডেকে নেব। এবারে আমি চলে যাচ্ছি আমাদের স্পিকার দিদারুল ইসলামের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। Am I audible? ইয়েস, ইউ আর অডিবল। আপনি চাইলে শুরু করতে পারেন। Thank you ভাইয়া for giving me the floor. আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ দিদারুল ইসলাম। আমি এখন একটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কাইন্ডলি একটু কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, তো আমি হচ্ছে আমার স্লাইডটা অলরেডি শেয়ার দিয়েছি। এখানে হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে সম্ভবত, যার কারণে একটু লোডিং দেখাচ্ছে। আই হোপ যে জলদি হচ্ছে আপনারা জিনিসটা দেখতে পারবেন। আই গেস এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যদি দেখে থাকেন একটু রিঅ্যাক্ট করবেন বা কেউ একজন একটু আনমিউট করে আমাকে জানাবেন। জি, দেখা যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, তো আমি অলরেডি বলে ফেললাম যে আমি হচ্ছে দিদারুল ইসলাম এবং ভাই একটু আগে আমাকে ইন্ট্রোডিউস করলো যে আমি হচ্ছে সায়েন্স বির এডিটর ইন চিফ হিসেবে কাজ করছি। এই সম্পর্কটা মোটামুটি সবাই হয়তোবা জানে, কারণ পোস্ট দেওয়ার পরপরই জিনিসটা দেখে ফেলেছিল সবাই। তো এছাড়াও আমি আসলে কন্টেন্ট রাইটিং নিয়ে কি কাজ করেছিলাম সেটা একটু ব্রিফলি যদি বলি, তাহলে হচ্ছে যে আমি এর আগেও ইউথ স্কুল ফর সোশ্যাল এন্টারপ্রেনার্স YSCC তে কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্টে ইন্টার্ন এবং পরবর্তীতে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে কাজ করেছিলাম। এরপরে আমাদের প্যারিস ব্লগ প্রজেক্ট নামে আমি একটা ব্লগ প্রজেক্ট ছিল, সেখানে হচ্ছে আমি জেনারেল কন্টেন্ট রাইটার হিসেবে কিছুদিন কাজ করেছি। এছাড়া স্ট্যাটিস হেলথ ইনকর্পোরেশন USA তেও আমি মেডিকেল জার্নালিস্ট হিসেবে কাজ করেছিলাম, যদিও কিছু কারণে সেখানে আমার কন্ট্রিবিউশনটা খুবই কম ছিল। তো আপাতত আমি হচ্ছে যে সায়েন্স বির বর্তমানে এডিটর ইন চিফ হিসেবে কাজ করছি। তো এতগুলো জিনিস আসলে বলার কারণটা কি? আমাদের আজকের সেশনটা মূলত হচ্ছে সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং এর উপর। তো এখানে হচ্ছে আমাদের সেশনের মূল উদ্দেশ্য নিয়ে আমি কি উদ্দেশ্য নিয়ে এসেছি মূলত,
আমি কি হচ্ছে আপনাদেরকে সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং নিয়ে শেখাবো? এক ক্লাসে কি এটা আসলেই সম্ভব? আমার মনে হয় না। কিন্তু এই যে আমি এতগুলো অর্গানাইজেশনে কাজ করে এসেছি, সেগুলোর যে অভিজ্ঞতা আমি এই পর্যন্ত অর্জন করেছি, যা শিখেছি, সেটা অবশ্যই আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি। ঠিক যেমন পরীক্ষার আগের দিন আমাদের কিছু টপার ফ্রেন্ডরা আমাদেরকে খুব ইজিলি কিছু জিনিস শিখিয়ে দেয়, যেটা আমরা পরবর্তীতে পরীক্ষার হলে যে কাজে লাগাতে পারি। আমার আজকের সেশনের মূল উদ্দেশ্যটাও কিন্তু ঠিক তেমন। আমি চাই না যে লেকচারের মতো খুব বোরিং ভাবে কিছু আমি আপনাদেরকে শেখাই বা দেখাই। তার থেকে আমি যে জিনিসগুলো শিখেছি সেগুলো একটা ফ্রেন্ডের মতো করে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি আপনারা যদি মনোযোগটা ধরে একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকতে পারেন, তাহলে ভালো একটা সায়েন্টিফিক কন্টেন্ট কিভাবে লিখতে হয় সেটার বেসিক অন্তত আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এবং আরেকটা রিকোয়েস্ট থাকবে সেশনটা শুরু করার আগে, যে আমি আপনাদের কাছ থেকে এই সেশন চলাকালীন সময় কিছু জিনিস জিজ্ঞেস করব অথবা কিছু টাস্ক দিব, যেটা হয়তো বা আপনাদেরকে কমেন্ট বক্সে একটু কষ্ট করে আমাকে লিখে জানাতে হবে। আশা করি আপনারা আমাকে এতটুকু সাপোর্ট দিতে পারবেন। তো চলেন আর শুরু করি, দেরি না করে শুরু করে দেওয়া যাক। আচ্ছা, তো সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং নিয়ে যখন আমরা কথা বলছি, রাইটিং মানে লেখালেখি, এটা নিয়ে যখন কথা উঠে, তখন দেখা যায় যে যারা একটু খারাপ লেখালেখি করে বা লিখতে নিলেও অনেক মোটিভেশন নিয়ে লেখা শুরু করেছে, শেষে দেখা গেল যে খুব ভালো মানের কোনো কন্টেন্ট হয়নি। তখন তাদেরকে জিজ্ঞেস করলে অনেকেই বলে যে আসলে মনে হয় লেখাটা জন্মগত ভাবেই অনেকে পেয়ে থাকে। আসলেই কি লেখার দক্ষতাটা জন্মগত ভাবে পাওয়া সম্ভব? আমার কাছে মনে হয় যে এটার উত্তর না। তবুও স্লাইডে অলরেডি আমি না লিখিয়ে রেখেছি। তবুও একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। যেমন আমার একদম প্রথমে আমি যখন আরো ছোট ছিলাম, সম্ভবত ক্লাস 1 এ। তো তখন থেকে আমার একটু ডায়েরি লেখার অভ্যাস ছিল। তো ডায়েরি যখন লিখতাম, কি যে লিখতাম সেটা এখন মনে পড়লে অনেক হাসি আসে। তো ছোট বাচ্চাদের লেখা এরকমই হওয়া উচিত। তো যখন আমি ক্লাস 4 এ উঠি, তখন হচ্ছে আমার স্টোরি লেখার প্রতি অনেক মানে একটা আগ্রহ জন্মায়। তো সেই সময় দেখা যায় যে আমি কিছু স্টোরি লিখি, যেটা পড়তে গেলে হয়তো এখন নতুন গবেষক জন্ম নিত যে আসলে আমি গল্পের মাধ্যমে কি বুঝাতে চেয়েছি। মানুষের দাঁত ভাঙতে পারতো সেই গল্প পড়ে। তো সেই জিনিসে হচ্ছে আসলে আমার গল্প ওইটাকে বলা যায় না, কিন্তু মানে রাইটিং প্র্যাকটিস বলা যায়। পরবর্তীতে আমার যখন যারা পরিচিত মানুষ ছিল তাদের কাছে যে আমি জোর করে হলেও বলতাম যে আমার এই স্টোরিটা পড়েন, একটু রিভিউ দেন। তো তখন হচ্ছে পড়ার পর অবশ্যই তারা হাসতো, কারণ হাসার মতোই একটা গল্প ছিল। কিন্তু সেই হাসির মাঝেই আহ আমার একটু খারাপ লাগতো যে আমি তো অনেক মন দিয়ে লিখেছি, তাহলে তারা হাসছে কেন। কিন্তু পরবর্তীতে আমি ক্লাস 5 থেকে সম্ভবত কিশোর আলো পড়া শুরু করি। তো কিশোর আলো যখন আমি পড়ছিলাম, নানান ধরনের লেখকের, একেকজন লেখকের কিন্তু লেখার ধরনটা একেক রকম থাকে। তো আমি যখন পড়ছিলাম তাদের ধরনগুলো কিন্তু ধীরে ধীরে আমার মস্তিষ্কে গেঁথে যাচ্ছিল যে আচ্ছা, এভাবেও তো লেখা যায়, এভাবেও তো মানুষের সাথে হচ্ছে আমি আমার তথ্যটা দিয়ে তাদেরকে আমার সাথে এঙ্গেজ রাখতে পারি। তো সেটা মূলত ক্লাস 9 পর্যন্ত আমি কিশোর আলো পড়া কন্টিনিউ করেছিলাম, পরে একটা কারণে আবার ওইটাও বাদ করে দিই। কিন্তু ক্লাস 9 এর পর থেকে আমার আবার লেখার শখটা পুনরায় জেগে ওঠে। তো যখন জেগে ওঠে তখন আমি আবার লেখা শুরু করি। তখনও যে খুব ভালো মানের গল্প লিখে ফেলছিলাম এমন কিন্তু না, কিন্তু সেই যে আমি ক্লাস 4 এর পর আর কোনোদিন গল্প লিখিনি, ক্লাস 9 এর পর থেকে কিন্তু আমি সেই প্র্যাকটিসটা আর ছাড়িনি। একবার যখন গল্প লেখা স্টার্ট করি, তখন থেকে আমার মূলত লেখালেখির হাতটা শুরু। এরপরে হয়তো আমি সায়েন্স দিতে যেয়ে একজন নিউজ রাইটার হিসেবে কাজ করা শুরু করি, এবং সেখান থেকে আমার সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং এর যাত্রা শুরু। তো আপনি একটু খেয়াল করলে দেখবেন, এই যে আমি একটা বোরিং ঘটনা শোনালাম, এখানে কিন্তু মোটামুটি একটা 3টা যে পয়েন্ট আমি এখানে লিখে রেখেছি, সেই 3টা পয়েন্ট কিন্তু ছিল: 1, আমি লেখার প্র্যাকটিসটা ধরে রেখেছিলাম; 2, আমি কিশোর আলো পড়ার মাধ্যমে অনেক গল্প, অনেক স্টোরি, তথ্যবহুল বা ইনফরমেটিভ আর্টিকেল আমি তখন পড়ছিলাম, জানছিলাম, শিখছিলাম। এর পরবর্তীতে আমি যখন আবার নতুন করে লেখা শুরু করি, তখন আমার লেখার মাঝে নানান ধরনের লেখকের প্যাটার্ন থেকে যে জিনিসটা আমি শিখেছিলাম, সেটাই কিন্তু আমার লেখার মাঝে ফুটে উঠেছিল। এরপর এই 2টা পয়েন্ট তো গেল, রিডিং আর প্র্যাকটিসিং। তাহলে ট্রান্সক্রাইবিং কি? ট্রান্সক্রাইবিং হচ্ছে
আমি যখন কোনো একটা মুভি দেখলাম বা কোনো একটা নাটক দেখলাম, দেখার পর হচ্ছে সেই নাটকের স্টোরিটা বা মুভির স্টোরিটা আমার অনেক ইন্সপায়ার করলো বা আমি অনেক ভালো লেগেছিল স্টোরিটা, সেই জিনিসের কোনো একটা ডায়লগ বা কোনো একটা কোর মেসেজ, যেটা হচ্ছে আমি আমার ভাষায় সেটাকে মনে করে কোনো এক জায়গায় লিখে রাখলাম। এটার আরো সহজভাবে যদি বলতে চাই, তাহলে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে ইন্টারভিউ নিচ্ছেন, সেই ইন্টারভিউ নেওয়ার সময় আপনি যার ইন্টারভিউ নিচ্ছেন সে যে কথাগুলো বলছে সেটা আপনি খুব দ্রুত হাতে লিখে রাখছেন। এটা হচ্ছে মূলত ট্রান্সক্রাইবিং। তো এইটা আমাদের মূলত বেশিরভাগ সময় দেখা যায় যে রেকর্ড করে রাখার পর সেটা শুনে শুনে লিখতে হয়। এটা একদিক থেকে হচ্ছে আমাদের লিসেনিং প্র্যাকটিসটাও হয়ে যায়। তো মূলত জন্মগতভাবে লেখনী ক্ষেত্রে দক্ষতা এটা আসলে কোনোভাবেই মানা যায় না। একজন ভালো লেখক হতে হলে আপনাকে প্রচুর পড়তে হবে, প্রচুর লিখতে হবে, সাথে ট্রান্সক্রাইবিং এর যদি প্রয়োজন হয় অবশ্যই আপনাকে সেটাও করতে হবে। আচ্ছা, লেখালেখি নিয়ে তো অনেক কথা বলে ফেললাম। তাহলে এবার একটু চিন্তা করা যাক যে সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং জিনিসটা কি। আচ্ছা, যেহেতু সায়েন্টিফিক ওয়ার্ডটা এখানে আছে, তাহলে নিশ্চয়ই বিজ্ঞান রিলেটেড কিছু। আমি আশা করি এখানে যারা আছেন আমার সাথে তারা সবাই মূলত কন্টেন্ট রাইটিং অলরেডি একটা অভিজ্ঞতা তাদের আছে বা জানেন যে কন্টেন্ট রাইটিং জিনিসটা কি। তো সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং হলেও এটা বাংলাতেও আপনি লিখতে পারেন কিংবা ইংলিশেও লিখতে পারেন বা পৃথিবীর যে কোনো ভাষাতেই আপনি লিখতে পারেন। এটা হচ্ছে এই যে যে আপনার ডেঙ্গু নিয়ে এত এত প্রতিরোধ ব্যবস্থা, তারপর হচ্ছে এই যে আমাদের অ্যান্টিবায়োটিক, ইচ্ছে মতো মানুষ অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছে, তারপর হচ্ছে তাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। এই যে যে জিনিসগুলো কেন হচ্ছে আসলে, মানুষের এই যে ডেঙ্গু প্রতিরোধ প্রতি বছর বছর যে জানানো হয় সেটা কেনই বা দিচ্ছে, এটা মূলত সায়েন্টিফিক কমিউনিকেশনের একটা পার্ট। আমরা যে বিজ্ঞান, আমাদের যে বিজ্ঞানীরা তারা যে প্রতি বছর এত নতুন নতুন জিনিস আবিষ্কার করছেন, বিভিন্ন রোগ প্রতিরোধ ব্যবস্থার ক্ষেত্রে কিভাবে আরো সচেতন হওয়া যায়, কি একটা ড্রাগকে কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়, সেটা নিয়ে হচ্ছে আমাদের জীবনযাত্রাকে কিভাবে আরো ভালো করা যায়, এই জিনিসগুলো নিয়ে যে প্রতিনিয়ত এত রিসার্চ হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু সেটা যদি অন্যরা নাই জানে, যাদের জন্য এই রিসার্চ তারাই যদি না জানে, তাহলে আসলে এই রিসার্চের কোনো মূল্য কি থাকে? আমি মনে করি না। কিন্তু আপনি একটা জেনারেল মানে রিসার্চ পেপার একটা জেনারেল পাবলিককে ধরিয়ে দেন, আমি বিশ্বাস করি সেই রিসার্চ পেপার পড়ে 20% থেকে 10 to 20% হয়তো সে বুঝতে পারবে, বাকি কিছুই আর বুঝতে পারবে না। তাহলে কি রিসার্চ পেপার ধরিয়ে দেওয়া সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং এর একটা অংশ? অবশ্যই রিসার্চ পেপার কন্টেন্ট রাইটিং বা সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং এর একটা অংশ, কিন্তু সেটাকে সিম্পলিফাই করে কিভাবে জেনারেল পাবলিকের কাছে পৌঁছানো যায় বা তাদের ভাষায় কিভাবে জিনিসটাকে আমরা ট্রান্সলেট করতে পারি, সেটাও কিন্তু সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং এর একটা অংশ বা সায়েন্টিফিক কমিউনিকেশনের একটা অংশ। শর্ট করে যদি বলতে চাই, তাহলে এই যে যে রিসার্চ পেপার, জার্নাল, তারপর হচ্ছে এত এত ড্রাগ ডেভেলপমেন্ট হচ্ছে, সেগুলোকে মানুষের, সাধারণ মানুষের ভাষায় 15 বছর থেকে 30 বছর বা তার থেকেও বুড়ো বয়সের মানুষের কাছে কিভাবে তাদের ভাষায় তারা সহজে বুঝতে পারে, সহজবোধ্য ভাবে তাদের কাছে তুলে ধরার জন্য আমরা যে লেখালেখিটা করে থাকি, সেটা ব্লগের মাধ্যমে হোক, তথ্যবহুল কোনো আর্টিকেল হোক, কিংবা কোনো ধরনের হাস্যরসাত্মক কমিক হোক, যেভাবেই হোক, সবকিছুই কিন্তু সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং এর একটা অংশ। খুবই জেনারেল একটা আইডিয়া দিলাম। এখনো অনেকের মনে হতে পারে যে আল্লাহ কি বলে ফেললো এত দ্রুত, কিছুই তো বুঝলাম না। কিন্তু আমি আশা করি সামনে যখন আমরা আরো স্লাইড দেখবো জিনিসগুলো হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন সামনে চলে যাওয়া যাক। আচ্ছা, এই পর্যায়ে আমি অ্যালবার্ট আইনস্টাইনের একটা উক্তি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইফ ইউ কান্ট এক্সপ্লেইন ইট সিম্পলি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল ইনাফ। অর্থাৎ আপনি যদি কোনো কিছু সহজভাবে অন্য কারোর কাছে ব্যাখ্যা করতে না পারেন, তাহলে আসলে সেই জিনিসটা আপনি নিজেই ভালো মতো বুঝেন না। হুম, তাহলে সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং এর জন্য আপনার যে জিনিসটা মূল দরকার, সেটা হচ্ছে লেখার আগে আপনি যে টপিকটা সিলেক্ট করছেন সেই টপিক সম্বন্ধে আপনার আহ, আপনি ঠিক কতটুকু বুঝতে পারছেন কিংবা আপনি ঠিক কতটুকু জ্ঞান রাখেন সেই টপিকটার উপর, এইটা কিন্তু অনেক অনেক বেশি জরুরি। আচ্ছা, অনেক কিছু বলে ফেললাম, এবার আসি মূল জায়গায়, যে আপনি একটা সায়েন্টিফিক কন্টেন্ট কিভাবে
ধাপে ধাপে লিখতে পারেন। আচ্ছা, প্রথমত ব্রেইনস্টর্মিং জিনিসটা হচ্ছে আপনার প্রথমত জানতে হবে যে আপনার ঠিক কোন বিজ্ঞানের তো অনেক অনেক ক্যাটাগরি, আপনার মহাকাশ রয়েছে, চিকিৎসা বিজ্ঞান রয়েছে, তারপর কৃষি বিজ্ঞানের দিকে হচ্ছে বিজ্ঞানকে কিভাবে কাজে লাগানো যায় সেখানে রয়েছে, রোগ বালাই নিয়ে ডিজিজ মেকানিজম নিয়ে কাজ করা হচ্ছে, তারপর আপনার হচ্ছে প্যালিওন্টোলজি বা জীবাশ্মবিদ্যা রয়েছে। অনেকের ক্ষেত্রে অনেক অনেক ক্যাটাগরি হচ্ছে ভালো লাগতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যায় সে যে কোনো একটা জিনিসের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট অনুভব করে এবং একই সাথে সে ওই জিনিসটা খুব বেশি দক্ষ হয়ে থাকে। তার কারণ হচ্ছে আমরা যে জিনিসটা বেশি পছন্দ করি সেই জিনিসটা করতেও আমাদের অনেক বেশি ভালো লাগে। তো আপনাকে ব্রেইনস্টর্ম করতে হবে যে আপনার আসলে কোন দিকটায় বেশি টানছে আপনাকে। যেমন আমার কথা যদি বলি তাহলে হচ্ছে আমার মেডিকেল সায়েন্স খুবই ভালো লাগে। তো আমি মোটামুটি ওই জিনিসটার প্রতি বেশি ফোকাসড এবং ওই জিনিসটা নিয়েও লিখি। এমন না যে শুধু ওই জিনিসটাতেই পড়ে আছে, অন্যান্য ক্যাটাগরিও আমি অনেক এক্সপ্লোর করেছি। কেননা দেখা যায় যে আপনি যখন অন্যান্য ক্যাটাগরিতে এক্সপ্লোর করছেন তখন আপনি জেনারেল ভাবে জিনিসটাকে আরো বেশি ফুটিয়ে তুলতে পারবেন। যেমন কয়েকদিন ভাবে আমি এমন একটা রোগ সম্পর্কে লিখেছিলাম যে রোগটাতে কোনো ধরনের ব্যথা অনুভব করে না, মানে ওই রোগটা হলে কেউ আর ব্যথা অনুভব করে না রোগী। তো সেই জিনিসটা আমি খুবই জেনারেল একটা স্টোরির মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছিলাম এবং এটা সম্ভব হয়েছিল শুধু এই কারণেই যে আমি মেডিকেল সায়েন্সই নয় বরং অন্যান্য ক্যাটাগরিতেও একটু এক্সপ্লোর করেছিলাম। তো আপনাকেও অনেক বেশি পড়তে হবে এবং পড়ার পরই আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার ঠিক কোন জায়গাটায় ইন্টারেস্ট কাজ করছে। এবার আসেন একটা সায়েন্টিফিক কন্টেন্টকে আমরা একটা মানুষের দেহ হিসেবে চিন্তা করে দেখি। তো মানুষের দেহ নিয়ে যদি চিন্তা করতে যাই খুবই জেনারেল ভাবে, তাহলে একটা মানুষের দেহ গঠনের ক্ষেত্রে তিনটা স্তর থাকবে। একটা স্কেলেটন, আরেকটা হচ্ছে ফ্ল্যাশ বা মাংসের একটা স্তর, এবং তার উপর ত্বকের একটা স্তর। আমি মনে করি যে এই তিনটা জেনারেল স্তর দিয়ে একটা মানুষের দেহ গঠন সম্ভব। তো সায়েন্টিফিক কন্টেন্টের সাথে এই জিনিসটা ঠিক কিভাবে কাজ করতেছে? আচ্ছা, তো এই যে আমি স্কেলেটালের কথা বললাম, এটা হচ্ছে মূলত আপনার একটা সায়েন্টিফিক কন্টেন্টের মূলত তিনটা পার্ট থাকে। একটা ইন্ট্রোডাকশন পার্ট, আরেকটা বডি পার্ট, আরেকটা কনক্লুশন পার্ট। এই তিনটা পার্টকেই আমরা একসাথে অনেক সময় ট্রায়াঙ্গল বডিও বলে থাকি। আচ্ছা, এখন আমি এই স্কেলেটল নিয়ে সামনে আরো বেশি আলোচনা করব, আপাতত আপনাদের জাস্ট একটা জেনারেল আইডিয়া দিয়ে রাখছি। এরপর একদম ফ্ল্যাশ, স্কেলেটল তো আমার তৈরি হয়ে গেল, সামনে আমি আরো জানবো যে স্কেলেটলকে কিভাবে আরো নিখুঁত করা যায়। সেদিকে না যাই, পরের দিকে আসি যে আমি হচ্ছে তাহলে এরপর স্কেলেটল গঠন হয়ে গেল, এবার আমার ফ্ল্যাশ করার হচ্ছে কাজ। এটা আমি কিভাবে করতে পারি? মূলত এই যে আমি ফ্ল্যাশের কথাটা বলছি এটা আপনার বডি পার্টে কাজ করবে এবং এই বডি পার্টে হচ্ছে ফ্ল্যাশ বলতে আমরা এখানে বুঝাচ্ছি যে আপনি যে এত রিসার্চ করলেন টপিকটা নিয়ে, সেটার যে আপনি ইনফোগুলো কালেক্ট করেছেন, ইনফরমেশন বা ডাটা যেটাই বলেন, আপনি যে কালেক্ট করে রেখেছেন সেই কালেক্টেড ডাটাগুলো আপনি কিভাবে স্মুথলি ট্রানজিশনটা বজায় রেখে আপনি বডি পার্টে কাজে লাগাচ্ছেন সেটাই হচ্ছে আপনার ফ্ল্যাশ। এরপর আপনি যে রিসার্চ করেছেন সেটা বোঝানোর জন্য হলেও আপনার হচ্ছে রিসার্চের যে টপিক অনুযায়ী হচ্ছে আপনি যে রিসার্চ গুলো করেছেন, এটা হতে পারে আপনার কোন একটা পরিসংখ্যান বা ডিজিজ মেকানিজম। এই জিনিসগুলো যদি আপনি আপনার কন্টেন্টে উঠান সেটাই হবে আপনার ফ্ল্যাশ। এরপর যদি আপনারটা হচ্ছে সায়েন্টিফিক ব্লগ হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ওপিনিয়নও অ্যাড করতে পারেন, সেটা শুধুমাত্র ব্লগের ক্ষেত্রেই কাজে লাগবে, অন্যান্য ক্ষেত্রে না। আচ্ছা, এরপর হচ্ছে আপনার বিল্ড এ স্কিম। এটা কিভাবে করব? এটা হচ্ছে আপনার একটা কিলার হেডলাইন দিয়ে তৈরি করতে হবে। মানে আপনার ব্লগটার ধরেন একই টপিক নিয়ে তো অনেকে লিখতে পারে। এই কিছুদিন আগে যেমন ধরেন একটা এমপক্স নিয়ে খুব হিড়িক পড়ে গিয়েছিল মানুষের মাঝে যে এটা মহামারী হিসেবে আসতে পারে। তো এই জিনিসটা নিয়ে হচ্ছে অনেকেই অনেকভাবে জানতে চায়, তারপর অনেক নিউজ পোর্টালও এই জিনিসটা নিয়ে কভার করেছিল। আমিও হচ্ছে এমপক্স নিয়ে একটা ব্লগ লিখেছিলাম এবং সেক্ষেত্রে এই যে আমি একই টপিক এমপক্স নিয়ে কিন্তু হাজার মানুষ লিখছে, তাহলে আমার
আমার ব্লগটাই কেন তারা পড়বে? এখানে কথা হচ্ছে যে আমার প্রথম কথা একটা ক্লিয়ার হেডলাইন লাগবে, যেটা মানুষ দেখলেই বুঝতে পারবে যে না, এখানে গেলে আমি ভালো কিছু পাবো। এর মানে আবার এই না যে বিভিন্ন ইয়েলো জার্নালিস্টরা যে ক্লিক বেট গুলো ইউজ করে, যে ইন্ট্রোডাকশন সরি হেডলাইনে হচ্ছে একটা আহ, দিয়ে রাখছে, আর হচ্ছে আপনি যখন ভিতরে যাবেন তখন দেখবেন যে অন্য কিছু পড়তেছেন আপনি। এরকম ক্লিক বেট যাতে না হয়, যে জিনিসটা আপনি হেডলাইন হিসেবে দিচ্ছেন সেই জিনিসটা যাতে আপনার কন্টেন্টের সাথে রিলেভেন্ট থাকে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমি যখন এমপক্স নিয়ে লিখলাম তখন একটু ভাবলাম যে আসলে মানুষ আমারটা কেন করবে। তখন আমি বুঝতে পারলাম যে মানুষের মাঝে অ্যাকচুয়ালি একটা ভয় কাজ করছে যে জিনিসটা মহামারী হিসেবে আসবে কিনা। তো আমি হচ্ছে আমার হেডলাইনটা ঠিক এরকম দিলাম, এমপক্স, তবে কি আসছে নতুন মহামারী আশঙ্কা দিয়ে কোয়েশ্চেন মার্ক। তাহলে কি আমি আমার প্রশ্নের উত্তর সেই কন্টেন্টে দেইনি? অবশ্যই দিয়েছি। আমার ব্লগের স্পেশাল পার্টটা ঠিক সেখানেই ছিল, যে আমি এমপক্স নিয়ে মানুষের মাঝে যে গুজবগুলো উঠেছিল সেই গুজবগুলোর একটা সমাধান দেওয়ার পাশাপাশি এই জিনিসটা অ্যাকচুয়ালি মহামারী কেন হবে না সেই জিনিসটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আমি সেখানে জেনারেল ভাবে দেওয়ার চেষ্টা করেছিলাম। এরপর আপনার যে ইন্ট্রোডাকশন পার্টে আপনার প্রথম 4 লাইন, এটা এক্সপার্টরা বলে থাকে যে আপনার প্রথম 4 লাইন এমন হতে হবে যেটা রিডার্স এর অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারে, সামনে তাদেরকে পড়ার জন্য আরো এঙ্গেজ রাখতে পারে বা এনকারেজ করতে পারে। তো সেটাকে হচ্ছে আপনার হুক করে রাখতে হবে। এবং লাস্টলি হচ্ছে আপনার বডি পার্টে হচ্ছে আপনার কারেন্ট ইনফো, যেমন হচ্ছে আমি যখন ইনবক্স নিয়ে লিখছিলাম তখন হচ্ছে বাংলাদেশে এ পর্যন্ত কোনো রোগী আদৌ এসেছিল কিনা, যেটা অবশ্যই না। এরপর হচ্ছে যেসব দেশে হচ্ছে এমপক্স ছড়িয়েছিল সেই সব জায়গায় ঠিক কিরকম অবস্থা ছিল সেটা হচ্ছে খুবই ব্রিফলি আমি একটা সিচুয়েশনের ব্যাখ্যা দিয়েছিলাম। এবং পরবর্তীতে হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্স গুলো ইউজ করেছি। তারপর এমপক্স এর ডিজিজটা আসলে হয় কিভাবে সেই ডিজিজ মেকানিজমটা আমি উল্লেখ করেছিলাম। এবং হচ্ছে আমি ট্রাস্টেড সোর্স গুলো ইউজ করেছিলাম। এই ট্রাস্টেড সোর্স কিন্তু আবার উইকিপিডিয়া না, হ্যাঁ, উইকিপিডিয়া কিন্তু কোনো ট্রাস্টেড সোর্স না আসলে। ওইখানে চাইলে যে কেউ আহ, যে কোনো জিনিস লিখে দিয়ে আসতে পারবে। তো ওই জিনিসগুলো হচ্ছে এখানে আপনি অ্যাড করতে পারবেন না। এবং লাস্টলি হচ্ছে আপনার কনক্লুশন পার্ট হচ্ছে এই যে আপনি এত কিছু ব্যাখ্যা করে আসলেন সেটার একটা কানেকশন রাখা। তো কনক্লুশনটা আপনার সেরকমই হতে হবে। এখানে আপনি থার্ড পার্সনের থার্ড পার্সনের অবজেক্টিভ থেকে হচ্ছে আপনি বলতে পারবেন কিছু কথা, যে সমাজে হচ্ছে বা এমপক্স নিয়ে যেরকম আমি লিখেছিলাম যে এটা নিয়ে হচ্ছে সচেতনতাই পারে আমাদের এই ভীতি দূর করতে। তো এই জিনিসটা হচ্ছে আমার হেডলাইনের সাথে একটা কনক্লুশনের লিংক তৈরি করে। তো এরকম কিছু কনক্লুশন আপনাদেরও রেডি রাখতে হবে। এখন আমি চাচ্ছিলাম যে একটা আর্টিকেল দেখানোর মাধ্যমে আপনাদেরকে জিনিসটা আরো ভালোভাবে বোঝানোর জন্য। তো আমি হচ্ছে জিনিসটা আরো আগে থেকে প্রিপেয়ার করে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু তখন হচ্ছে যে সাইট থেকে দেখাতে চাচ্ছিলাম সেই সাইটটা বন্ধ ছিল। এখন সম্ভবত সাইটটা খুলেছে। আম, আমাকে জাস্ট একটা মিনিট দিবেন, আমি হচ্ছে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে জিনিসটা আরেকটু ক্লিয়ার করতে চাই। আবারও হচ্ছে 1 মিনিট সময় নেওয়ার জন্য আপনাদের কাছে খুবই 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 দুঃখিত। আহ, এই 1 মিনিটের মধ্যে আপনারা চাইলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন। পরবর্তীতে আমি হচ্ছে প্রশ্নগুলো জবাব দিব, সমস্যা নেই।
আচ্ছা, হতে পারে আমার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তো টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। তো ওই জিনিসটা হচ্ছে লোড হোক। আমি আপনাদেরকে যখন দেখাতে পারবো অবশ্যই দেখাবো। মিস যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা। তো নেক্সট পার্ট হচ্ছে এত কিছুর মাঝে হলেও সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে লেখালেখি শুরু করা। আমাদের অনেকের মাঝে যারা বিগিনার লেভেলে আছেন তাদের মাঝে একটা জিনিস কাজ করে যে আচ্ছা আমি এই টপিকটা নিয়ে লিখবো। যেমন ধরেন আপনি ক্যান্সার রিলেটেড কোন একটা টপিক নিয়ে লিখতে চাচ্ছেন, হ্যাঁ? তো সেটার জন্য তো আপনার ধরেন এর আগের মানে আগের কোনো এক্সপিরিয়েন্স আপনার নেই এটার উপর লেখার। তো আপনি হচ্ছে মনে করছেন যে আমি ক্যান্সার রিলেটেড সব ধরনের ইনফো এক জায়গায় গ্যাদার করে নিব। আমার যখন গ্যাদার করা শেষ হয়ে যাবে তখন আমি লেখা স্টার্ট করব। এরকম যদি আপনি ভেবে থাকেন এটা খুবই খুবই ভুল ধারণা। কারণ তাহলে দেখা যাবে আপনি যে ইনফো গুলো রেডি করে রাখছেন ঠিকই, কিন্তু আপনার লেখা আর শুরুই হচ্ছে না। তো আপনি যখন লেখা শুরু করবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা আমি এই পার্টটুকু লিখেছি, তাহলে এটার সাথে পরবর্তীতে আমি আহ পরবর্তীতে হচ্ছে এই টপিকের জন্য এই জিনিসটা জরুরি। তাহলে যেমন ধরেন ক্যান্সার রিলেটেড নিয়ে যখন আপনি লিখতে যাবেন তখন ক্যান্সারের তো অনেক ধরন আছে। তো মনে করেন যে ইসোফেজিয়াল ক্যান্সার বা আমাদের অন্ননালীতে যে ক্যান্সারটা হয়ে থাকে সেটা নিয়ে আপনি লিখছেন। তো আপনি লেখার সময় অনুভব করলেন যে অনেকে তো এই জিনিসটা বুঝবেই না যে ইসোফেজিয়াল ক্যান্সারটা কি। এরপরে লিখতে গেলে আপনি দেখলেন যে ইসোফেজিয়াল ক্যান্সারটা মূলত হচ্ছে আরেকটা ডিজিজের সাথে জড়িত, যেটা হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স ডিজিজ। এই জিনিসটা মূলত হয়ে থাকে যে আমাদের পাকস্থলী থেকে আমরা যে খাবারটা খাই সেখানে হচ্ছে একটা ঝাল ঝাল অনুভূতি, এক ধরনের তরল পদার্থ ওইটা আমাদের গলা পর্যন্ত চলে আসে, যার কারণে কিছু কোষ নষ্ট হয়ে যায়। তো এই যে যে আপনি তখন লিখতে যে জানতে পারলেন যে আচ্ছা এই ডিজিজটা নিয়েও তো তাহলে হচ্ছে এটার সাথে রেলিভেন্সি আছে। তো তাহলে আমার এই ডিজিজটা একটু শর্টলি ব্রিফলি হচ্ছে আমার ব্যাখ্যা করে দিতে হবে। তো এই যে যে আপনি বুঝতে পারছেন যে একটার পর আরেকটা জিনিস হচ্ছে এভাবে আপনার স্মুথলি আগাতে হবে, এটা শুধুমাত্র লেখা শুরু করার পরেই সম্ভব। আপনি ইনফো গ্যাদার করে রাখার মাঝে জিনিসটা সম্ভব হবে না। আচ্ছা। তো আমি হচ্ছে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের সেই জিনিসটা হচ্ছে লোড হয়েছে। আমি হচ্ছে আপনাদের একটু দেখাই। আম, মূলত আমার ইন্টেনশন ছিল আরেকটা নিউজ দেখানোর, বাট যেহেতু হচ্ছে ওই জিনিসটা লোড হচ্ছে না তো আমি এটাই দেখাই। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে মূলত আমি সায়েন্স বিতে যেহেতু কাজ করি এখন, তো এই জিনিসটা আসলে আমারই লেখা। তো এই যে যে রিসেন্ট বন্যা গেল আমাদের খুবই খারাপ অবস্থা ছিল। তো বন্যা পরিস্থিতি নিয়ে তো অবশ্যই প্রতি সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে বিভিন্ন নিউজ পোর্টাল জিনিসগুলো কভার করছিল। তো আমি হচ্ছে যে জিনিসটা করেছিলাম সে সময়, আহ, সেটা হচ্ছে যে বন্যার এই যে যে একটা বন্যা হয় আমাদের প্রতি বছর বন্যার পরই দেখা যায় যে বাংলাদেশে একটা রোগের হিড়িক পড়ে যায়, এক ধরনের মহামারী শুরু হয়ে যায় বন্যার পরই। তো সেই জিনিসটা আসলে হয় বা কেন, বা এই জিনিসটা যে হওয়ার এটা কি কোনো প্রতিরোধ করার কোনো ব্যবস্থা কি নেওয়া যায় না? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমার সাবজেক্ট রিলেভেন্সি বজায় রেখে এমন একটা জিনিস লিখলাম যেটা হচ্ছে একই সাথে আমাদের জনসাধারণের জানানোর জন্য জরুরি। আবার আম, জিনিসটার প্রতি অবশ্যই আমারও ইন্টারেস্ট ছিল যে আমি এটার নিয়ে কাজ করব। তো এখানে দেখেন বন্যা রিলেটেড কিন্তু অনেক ধরনের আপনি হেডলাইন পাবেন। এখানে আমি আমার হেডলাইনটা কিভাবে দিয়েছি, বন্যা পরবর্তী রোগের প্রাদুর্ভাব নিয়ে বায়োকেমিস্ট্রির ব্যাখ্যা ও সমাধান, যে জিনিসটা হয়তো অন্যান্য কোনো নিউজ পোর্টালে আপনি পাবেন না। তো জিনিসটা আমি শুধু ক্লিক বেইট বা হচ্ছে মানুষ পড়ুক এই জন্য দিইনি, আমি অ্যাকচুয়ালি হচ্ছে জিনিসটা এটার উপরেই লিখেছিলাম। এরপর দেখেন, আহ আপনি যখন কোনো কিছু নিয়ে লিখবেন, সেটা ইনফরমেটিভ হোক বা আপনি নিজের ইচ্ছায় লিখেন যেটাই হোক, প্রথমেই তথ্যবহুল কিছু দিয়ে শুরু করবেন না। যেমন ধরেন এমপক্স নিয়ে আমি যখন লিখেছিলাম তখন আমি এমপক্স দিয়েই হচ্ছে শুরু করে নিই যে এমপক্স হচ্ছে এই গোত্রের ভাইরাস, তারপর হচ্ছে এটা ডিজিজ মেকানিজম এই না। আমি প্রথমে শুরু করেছিলাম যে আচ্ছা এমপক্স একটা ডিজিজ যেটা মানুষের মাঝে এখন একটা আতঙ্ক ছড়াচ্ছে, বলা হচ্ছে যে এটা অনেকে মনে করছে যে এটা মহামারী হিসেবে আসতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন দেশে এটার পরিস্থিতি কেমন ছিল, এরকম একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে তারপর আমি ধীরে ধীরে আমার টপিকে ঢুকেছি। এটার কারণে কি হয় যে রিডার
ধরে রাখতে পারে বা রিলেট করতে পারে যে আচ্ছা আমি জিনিসটা যে পড়ছি তাহলে আমি ঠিক জায়গায় আছি, আমি পড়তে পারবো বা আমি বুঝতে পারবো। এখানেও কিন্তু আমি সেম কাজ করেছি যে আহ, দেখেন একটু দেখলেই বুঝে যাবে যে প্রতি বছর বাংলাদেশের বর্ষা মৌসুমে একবার হলেও দেখা দেয় বন্যা। তবুও প্রতি বছরের তুলনায় এবার অর্থাৎ 2024 সালে দেখা দিয়েছে স্মরণকালের সর্বোচ্চ ভয়াবহ বন্যা। এখানে কিন্তু আমি সাইন্টিফিক্যালি কোনো কিছুই আনিনি ফার্স্টের দিকে। পরবর্তীতে আমি হচ্ছে জাস্ট একটা জেনারেল স্টেটমেন্ট দিয়েছি যে বর্তমান পরিস্থিতি কি, যেমন সরকার, সেনাবাহিনী এবং অন্যান্য স্বেচ্ছাসেবক কর্মীরা মিলে বন্যা দুর্গত এলাকায় উদ্ধার অভিযান এবং ত্রাণ সামগ্রী দান কার্যক্রম চালাচ্ছে। তবুও এই বন্যায় আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে ভাইরাস ও পানিবাহিত রোগ। এখান থেকে আমার শুরু হবে আমার মেইন টপিক। পরবর্তীতে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আমার ধীরে ধীরে জিনিসগুলোতে এন্ট্রি নিয়েছি। যেমন প্রতি বছর হচ্ছে এই যে আমি যেটা বলেছিলাম বডি পার্টে যাওয়ার পর আপনার হচ্ছে রিলায়েবল স্ট্যাটিস্টিক্স গুলো দেখাতে হবে। যেমন আমি এখানে দেখেছি যে প্রতি বছর পানিবাহিত রোগের প্রকোপে প্রায় 4,000-এরও বেশি মানুষ ডায়রিয়া, চর্মরোগ এবং ব্রঙ্কাইটিস আক্রান্ত হয়। তো এগুলো হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স। এটাই হচ্ছে আমি ফ্ল্যাশ হিসেবে যে জিনিসটা বলছিলাম। এরপর দেখেন যে আপনার বডি পার্টে যাওয়ার পর আপনার এঙ্গেজ রাখার জন্য হোক বা আপনার টপিকটাকে আরো সহজভাবে ব্যাখ্যা করার জন্যই হোক, যেটাই হোক আপনার হচ্ছে সেই অডিয়েন্স অনুসারে হচ্ছে আপনার জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে। যেমন আমি প্রশ্নগুলো এখানে হাইলাইট করে দিয়েছি যাতে যারা স্কিপ করে পড়তে চায় তারা যেন স্কিপ করে তাদের যে প্রশ্নটা তারা উত্তর জানতে চায় সেটা যেন পড়তে পারে। যেমন বন্যায় শোষণতন্ত্র কিভাবে সহজে প্যাথোজেন দ্বারা আক্রমণের শিকার হয়। এরপর হচ্ছে আমি আহ এরকম আরো কিছু জিনিস ব্যাখ্যা করে তারপর হচ্ছে আমার মূল কাজে চলে গিয়েছিলাম, যেটা হচ্ছে যে আসলে রোগের প্রাদুর্ভাবটা সৃষ্টি হয় কেন। মূলত এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমি চেষ্টা করেছিলাম এই জিনিসটা যেন একটা নিয়ে আমি আসতে পারি, সলিউশন নিয়ে আসতে পারি। তো এটার হচ্ছে আমি তখন একটা সমাধান দিয়েছিলাম যে প্রতি বছর আমাদের এই সমস্যার কারণে দেখা যায় যে মানুষের মধ্যে খাদ্যের বা পুষ্টির অভাব দেখা দেয় এবং আমাদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখার জন্য আমাদের হচ্ছে ভিটামিন এ, সি, ডি খুবই মানে প্রয়োজন। তো বন্যার সময় আমাদের পুষ্টিরই এত অভাব থাকে যে যারা ভুক্তভোগী তাদের দেহের মধ্যে ভিটামিন এ, সি, ডি এর অভাব দেখা দেয়, যার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এবং অন্যান্য আরো জড়িত কারণে হচ্ছে তারা আহ, খুব সহজেই হচ্ছে রোগাক্রান্ত হয়ে পড়ে। এবং এটার একটা সলিউশন হিসেবে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা এই জিনিসটা প্রতিরোধ করতে পারি। এবং আমি এখন বডি পার্ট যেহেতু দেখিয়ে ফেলেছি আমি একদম লাস্টে কনক্লুশনে চলে যাই। আম, আচ্ছা, এই এই যে উপরে উল্লিখিত পন্থাগুলো অবলম্বনের মাধ্যমে বন্যা পরবর্তী রোগের যে প্রাদুর্ভাব দেখা দেয় তা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। তবে এটিকে বাস্তবায়ন করতে জনসাধারণের সাহায্য, সচেতনতা এবং ত্রাণ সামগ্রীর সাথে প্রয়োজনীয় জিনিসগুলো যাতে বন্যার কবলে পড়া প্রতিটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে এবং এর যথাযথ ব্যবহার হয় সেদিকে অবশ্যই সবাইকে সচেষ্ট থাকতে হবে। এইটা হচ্ছে পুরো আমার জিনিসটাকে একটা সামারি করে লিঙ্ক আপ করে দেওয়া। এতে করে হচ্ছে আপনি যে একটা কন্টেন্ট করেছেন সেটা ফুলফিল করে বা একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আসে রিডারের মধ্যে। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্সাম্পল দেখানো শেষ, এবার আমরা স্লাইডে ফিরে আসি। আশা করি জিনিসটা দেখার পর আপনাদের কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। এবং আমি হচ্ছে যখন কোন ফাউন্ডেশনে কাজ করতাম তখন হচ্ছে আমি মেন্টাল হেলথ রিলেটেড একটা আর্টিকেল লিখেছিলাম। জিনিসটা দেখানোর ইচ্ছা ছিল যেহেতু হচ্ছে এটা সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং বোথ বাংলা অ্যান্ড ইংলিশ দুইটার জন্যই যায়। দুইটা হচ্ছে সেভ করা হয়নি আর আমার নেটওয়ার্ক তো খুবই বাজে আজকে। তো ইংলিশটা দেখান মানে না দেখাতে পারার জন্য সরি, বাট আমি যে বাংলা প্যাটার্নটা দেখালাম এইটা হুবহু আপনার ইংলিশ প্যাটার্নের জন্য সেম। সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং ব্লগ আর্টিকেল রিলেটেড যদি হয় তাহলে সেই প্যাটার্ন মাস্ট বি আপনার ফলো করতে হবে। আচ্ছা, তা আমি যে বলেছিলাম যে স্কেলেটালটাকে আপনি আরো কিভাবে নিখুঁত ভাবে নিয়ে আসতে পারেন এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। সেটার জন্যই হচ্ছে আপনার AREL মেথড। এখন এখানে অনেক কিছুই কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন অ্যাজাম্পশন,
অ্যাজাম্পশনের মধ্যে রয়েছে আপনার কিলার হেডলাইন এবং হুক ইন্ট্রো। এবং কিলার হেডলাইন কিভাবে আপনার দিতে হয় এই প্রসেসটা আমি অলরেডি আপনাকে বলে ফেলেছি, সাথে আপনাকে একটা এক্সাম্পল হিসেবে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ইউনিক একটা হেডলাইন আপনি নিয়ে আসতে পারেন আপনার বলতে পারেন কম্পিটিটরসদের থেকে। এরপর হচ্ছে একটা হুক ইন্ট্রো, যেটা আমি অলরেডি আপনাকে বলে ফেলেছি যে প্রথমেই আপনি একদম তথ্য দিয়ে শেষ করে দিবেন না, তাহলে পাঠক প্রথমে এমন ভয় পাবে যে পরবর্তীতে সে আর পরেরটুকু পড়বেই না। তো এই জন্য হচ্ছে এটা খুবই জরুরি যে তথ্যের সাথে মানে আপনি যে টপিকটা নিয়ে লিখছেন সেটার সাথে রেলিভেন্ট কোনো জিনিস বা কথা দিয়ে হচ্ছে আপনার শুরু করা, যেটার সাথে জনসাধারণের মোটামুটি সবাই জিনিসটা রিলেট করতে পারে। এরপর হচ্ছে আপনি যে টপিকটা লিখছেন সেই টপিকটা রিজনিং করা। যেমন হচ্ছে আমি বন্যার যে হেডলাইন দিয়ে জিনিসটা লিখেছিলাম সেটা পরবর্তীতে আমি একটা অনেক কথা বলেছি যে অ্যাকচুয়ালি হচ্ছে কোন কোন মেকানিজমের কারণে মানুষদের আহ রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে আসে সেই জিনিসটা একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম। আরো রোগগুলো হচ্ছে কেন এত বেশি প্রাদুর্ভাব দেখা দেয়, কিভাবে হচ্ছে তারা এত বেশি ছড়ায়, সেই জিনিসগুলো একটা রিজনিং আমি দিয়েছিলাম। সাথে সেখানে কিছু এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল আমি অ্যাড করেছিলাম বা কেস রিপোর্ট হিসেবে বলতে পারেন। এবং কনক্লুশনে যে পুরো জিনিসটার সামারি করে তারপর সেটাকে লিঙ্ক আপ করে দেওয়া, সেই জিনিসটা আমি করেছিলাম, যেটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে ফেলেছি। তো নেক্সট। আচ্ছা, তো এবার আমি আসি যে একটা ভালো স্কিন কিভাবে আপনি বিল্ড করতে পারেন। এটার জন্য আপনি করবেন ডিআরইপি প্রসেস। D for draft, R for revise, E for edit and P for proofread. ড্রাফট হচ্ছে আপনি যে এই যে লেখা শুরু করলেন, লেখার পর হচ্ছে আপনার মাথার মধ্যে কাজ করলো যে আচ্ছা এটার পর আমার এটা লিখতে হবে। এটা করতে করতে যখন একদম আপনার পুরো লেখাটা শেষ হয়ে যাবে সেই লেখাটাই মেনলি হচ্ছে আপনার ড্রাফট। এখানে আপনার পাঞ্চুয়েশন এরর থাকতে পারে, এখানে আপনার গ্রামার এরর থাকতে পারে, এখানে এমন থাকতে পারে যে কিছু টার্ম আছে যেটা সাধারণ মানুষ হয়তো বুঝবে না বা পরিচিত না সেই টার্মটার সাথে। ওকে, তো আমার ড্রাফট রেডি। ড্রাফট রেডি হওয়ার পর আপনার যে কাজটা সেটা হচ্ছে রিভাইজ করা। রিভাইজের সময় আপনি যে জিনিসগুলো খেয়াল রাখবেন যে আপনার গ্রামাটিক্যাল এরর গুলো ঠিক মানে ঠিক করা, পাঞ্চুয়েশন এরর আছে কিনা সেগুলো ঠিক করা। এরপর হচ্ছে আপনার যে টার্ম গুলো বা আমরা যে জিনিসগুলো বলে থাকি যে জার্গন, তো সেই জার্গন গুলো ইউজ করা হচ্ছে কিনা, যদি হয়ে থাকে তাহলে হচ্ছে ওই জিনিসগুলো কিভাবে সহজে লিখতে পারেন জার্গন। যখন আপনি জেনারেল পাবলিকের জন্য লিখছেন তখন সেই জার্গন ওয়ার্ড গুলো ইউজ না করাই বেটার। এখন এটাও অনেকে বলতে পারেন যে জার্গন ওয়ার্ড এটা আবার কি জিনিস, আজকে প্রথম শুনলাম। তো অনেকে আর শুনতে পারেন, অনেকে নাও শুনতে পারেন। সেক্ষেত্রে কিছু এক্সাম্পল যদি বলতে হয় জার্গন ওয়ার্ডের, যেমন ধরেন মেডিকেলের ক্ষেত্রে অনেকে বলতে থাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এটা অনেক জেনারেল পাবলিক জানবে না, কারণ হচ্ছে জেনারেল ওয়েতে আমরা সেটাকে হার্ট অ্যাটাক বলে থাকি। এরপর হাইপার টেনশন অনেকে শুনেছেন, অনেকে শুননি, বাট এটা অ্যাকচুয়ালি হাই ব্লাড প্রেশার। এরপর ধরেন হচ্ছে ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল জিনিসটা হচ্ছে যে আপনার নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম। তারপর বিনাইন, আমরা এই ওয়ার্ডটা ইউজ করি যখন কোনো কিছু নন ক্যান্সারাস হয়, মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা যে জিনিসগুলো দ্বারা কম। তারপর হচ্ছে এনজাইম কাইনেটিক, এটা বায়োকেমিস্ট্রিতে খুব বেশি ইউজ হয়। এটা মূলত হচ্ছে যে এনজাইমের বিক্রিয়ার যে হারটা সেটা বোঝাতে ব্যবহার করা হয়। তারপর ধরেন যে অ্যাপোপ্টোসিস, এটা বিজ্ঞান রিলেটেড যারা পড়েছে তারা জানে। অ্যাপোপ্টোসিস জিনিসটা হচ্ছে যে আপনার কোষীয় মৃত্যু। তো এই জিনিসগুলো কিন্তু খুব সহজে আমরা ওই কঠিন ওয়ার্ড গুলো ইউজ না করে যখন আমরা জেনারেল পাবলিকের জন্য লিখবো বা তখন কিন্তু আমরা চাইলেই সেই জিনিসগুলো ইজিলি ব্যাখ্যা করে দিতে পারি। তো আপনার কাজ হচ্ছে সেই জিনিসগুলো ইজিলি কিভাবে ব্যাখ্যা করে দেওয়া যায় সেই জিনিসটা আপনার রিভাইজ পার্টি শেষ করা। তো এই তো গেল আপনার গ্রামার, পাঞ্চুয়েশন আর কঠিন শব্দগুলোকে কিভাবে সহজে আপনি ব্যাখ্যা করতে পারেন সেই জিনিসটা দেখা। এরপর যদি আপনি চান যে আরো কিছু তথ্য অ্যাড করা প্রয়োজন কিনা বা কোন একটা ওয়ার্ডকে আরো বেশি ভালোভাবে বোঝানোর জন্য আরেকটু তথ্য দেওয়া যায় কিনা, এই জিনিসগুলো আহ ঠিক করাই হচ্ছে আপনার রিভাইজের পার্ট। এখন আসেন এডিট।
এই যে যে রিভাইজ দেওয়ার সময় আপনার এত কিছু ভুল, যেমন গ্রামাটিক্যাল ভুল হোক, পাঞ্চুয়েশন এরর হোক, বা এই যে যে জার্গন ওয়ার্ড গুলো, এইগুলো ঠিক করার জন্য যে আপনি কাজগুলো করে থাকবেন, সেটাই হচ্ছে এডিট। এডিটের আরো কিছু জিনিস আছে যেটা আপনার ব্লগ বা আর্টিকেল রিলেটেড জিনিসগুলো, কন্টেন্ট গুলোকে এসইও ফ্রেন্ডলি করতে পারে, যে জিনিসটা আমরা একটু সামনে জানবো। এরপর হচ্ছে প্রুফরিড, ধরেন এডিটিং ফেডিটিং সব শেষ, এবার হচ্ছে আপনার ফুল মানে একদম পারফেক্ট যে লেখাটা, যে ড্রাফটটা আপনার অলরেডি রেডি হয়ে গেছে এই তিনটা প্রসেসের পর, সেটাকে আরেকবার চোখ বুলানো। এতে করে আপনি যে কন্টেন্টটা লিখছেন সেটা নির্ভুলতা একদম মানে 10% বা 5% নেমে আসে। তো এই সব মানে এই চারটা প্রসেস আপনি যদি ঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনি খুব ভালো একটা কন্টেন্ট রেডি করতে পারবেন। তো এই কন্টেন্ট রিলেটেড জিনিসগুলো, যেমন স্কিন অলরেডি আমাদের রেডি হয়ে গেছে। তো জিনিসটা হচ্ছে এই পর্যন্ত আমাদের একটা সায়েন্টিফিক কন্টেন্ট লেখার জন্য যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলোর ব্যাখ্যা। আচ্ছা, এইবার হচ্ছে আপনাদের জন্য টাস্ক। আপনারা আই হোপ এখানে জিনিসগুলো পড়তে পাচ্ছেন। কেউ একজন আনমিউট করে বা কমেন্টে যদি একটু জানান যে আপনার জিনিসগুলো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন কিনা বা পড়তে পারছেন কিনা। এনিওয়ান জি, শোনা একটু যাচ্ছে। জানাবেন। আচ্ছা, যেহেতু দেখা যাচ্ছে, তাহলে আমি এবার আপনাদেরকে বলবো যে আপনাদের কি মনে হয় এখানে এই দুইটা প্যারার মধ্যে কোন প্যারাটা একদম পারফেক্ট এবং এডিট করা, এবং কোন প্যারাটা পারফেক্ট না এবং এডিট না, এই জিনিসটা সবাই একটু আমাকে কমেন্টে জানাবেন। 3 মিনিট সময়। অ্যান্ড প্লিজ একটু সবাই পার্টিসিপেট করেন, এটা হচ্ছে জিনিসটা এঙ্গেজ হয় এবং আমিও বুঝতে পারবো যে না, আমি যাই বলতেছি কিছু হলেও আপনার বুঝতেছি। আচ্ছা, তো অনেকেই হচ্ছে বলছেন যে আপনাদের কাছে পার্ট এটা মনে হচ্ছে যে পারফেক্ট বা এডিট করা। তো এইটা হচ্ছে আপনাদের কাছে কেন মনে হলো সেই জিনিসটা একটু দেখে। আচ্ছা, যেহেতু আসছে আমি পরে বলি। অনেকে হচ্ছে এ বলতেছে, অনেকে বি। আই গেস বেশিরভাগ মানুষ এ বলেছে। বি একজন। আচ্ছা, ওকে। সো যেহেতু হচ্ছে অনেকে এ বলছেন, অনেকে বি বলছেন, আমি একটু জিনিসটা ক্লারিফাই করি। এখানে দেখেন যে এ পার্টটা নিয়ে যখন আমরা বুঝি, তখন এখানে কিছু মানে পড়ার সময় কিন্তু আপনার স্মুথলি জিনিসটা তাড়াতাড়ি করে পড়তে পারবেন। যেমন সৌরশক্তি তথা সূর্যের তাপ শক্তি কাজে লাগিয়ে উৎপন্ন বিদ্যুৎ শক্তি হলো সৌর বিদ্যুৎ। তারপর হচ্ছে এখানে পুরো জিনিসটা পড়ার সময় আপনি দেখবেন যে এ এবং বি দুইটার বানান ঠিক আছে কিনা। আমি মানে জাস্ট ব্যাখ্যা করছি যে আপনি আসলে জিনিসগুলোকে কিভাবে স্ক্রিনিং করেছেন। তো ফার্স্ট অফ অল আপনি দেখেছেন যে জিনিসগুলোর লাইনের মাঝে পাঞ্চুয়েশন ঠিক আছে কিনা, পড়াশোনা আপনি স্মুথলি জিনিসটা পড়তে পারছেন কিনা বা জিনিসটা বুঝতে পারছেন কিনা, তারপর বানান ঠিক আছে কিনা, এই জিনিসগুলোর মাধ্যমে আপনি স্ক্রিনিং করছেন। অ্যান্ড ইয়েস, পার্ট এটাই হচ্ছে এডিটেড এবং পার্ট বিটা এডিটেড না। কারণ পার্ট বিটা যখন আপনি পড়বেন তখন দেখবেন যে বেশ কিছু বানান ভুল, তারপর পাঞ্চুয়েশন এরর রয়েছে, সাথে হচ্ছে আপনি যখন পড়তে যাবেন তখন একটা লাইনে যে আপনি আটকে যাবেন যে আসলে কি বোঝাতে চেয়েছে সে। তো ওকে, তো আপনি হচ্ছে যে এই পর্যন্ত আই গেস আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে মূলত বেঙ্গলির ক্ষেত্রে যারা বাংলায় কন্টেন্ট রাইটিং করেন সাইন্টিফিক, তাদের জন্য তো হচ্ছে বাংলা, আমরা যেহেতু বাঙালি আমাদের বোঝার ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি ভালো কাজ করে। যে আমরা যখন বাংলা লিখি তখন হচ্ছে যে আমরা বুঝতে পারি যে অন্য কেউ এই জিনিসটা পড়লে তাদের জন্য পড়াটা ইজিয়ার হবে নাকি হচ্ছে জিনিসটা অনেক বেশি হার্ড হবে। বাট আমাদের মাঝে হচ্ছে অনেকেই এরকম আছে যাদের ইংলিশ মিডিয়ামে হচ্ছে সায়েন্টিফিক কন্টেন্ট রাইটিং লিখতে অনেক বেশি ইজিয়ার লাগে, বা হচ্ছে তারা লিখতে ইচ্ছুক।
তাদের জন্য হচ্ছে রিডেবিলিটি জিনিসটা কিভাবে আর একটু বাড়ানো যায় সেই জিনিসটার জন্য হচ্ছে আপনাদের এই স্লাইডটা। আপনারা চাইলে এসএসও নিয়ে রাখতে পারেন, বা তার থেকেও বেশি ভালো হবে যদি আপনারা নোট ডাউন করে রাখেন, কারণ লিখে রাখলে জিনিসগুলো বেশি ভালো মনে থাকে। যেমন হচ্ছে খুব বড় বড় ইংলিশ সেন্টেন্স দিয়ে রাখবেন না, তাহলে দেখা যাবে যে খুব বড় বড় ইংলিশ সেন্টেন্স পড়তে যে পাঠক সে হয়তো বা জিনিসটা বা ইংলিশে অনেকটা ফ্লুয়েন্ট নাও হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে সে আটকে যাবে, সে বুঝবেও না যে মানে লাইনের শেষে যে সে ৩ বার পড়তে হবে যে আমরা কি বোঝাতে চেয়েছেন। তার থেকে বেটার আপনি যদি স্মল সেন্টেন্স ইউজ করেন। তারপর হচ্ছে পশ ওয়ার্ডস ইউজ করবেন না একদমই। যেমন হচ্ছে একটু আগে আমি বললাম মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তারপর বিনাইন ক্যান্সার, এগুলো হচ্ছে ঠিক আছে আপনি যদি সায়েন্টিফিক কার মানে সায়েন্টিস্ট বা হচ্ছে সায়েন্স রিলেটেড কোনো রিসার্চারের সাথে কথা বলেন, তার সাথে আপনি এই জিনিসগুলো নিয়ে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন বা জার্গন ইউজ করতে পারেন, নো প্রবলেম। কারণ হচ্ছে তারা জিনিসগুলো আপনার থেকেও হয়তো বেশি ভালো বুঝতে পারেন। আর যখন আপনি জেনারেল পাবলিকের সাথে কথাগুলো বলে এই জিনিসটা ভাব দেখাতে চান যে আচ্ছা আমি ওয়ার্ডগুলো জানি, তখন দুইটা সমস্যা হবে। এক, যে সামনের মানুষ আসলে বুঝবে না যে আপনি কোন ভাষায় কি বলছেন, কনটেক্সটই বুঝতে পারবে না। সেকেন্ড, আরেকটা জিনিস হবে তার মধ্যে একটা মানে বিরূপ মনোভাব সৃষ্টি হবে যে আমাকে ভাব দেখাইতেছে মনে হয়। তো এই জিনিসটা সাথে অনেকেই রিলেট করতে পারবে আই গেস। এরপরে হচ্ছে তো এর জন্য জার্গন ইউজ না করে আপনারা ইজি ওয়ার্ড ইউজ করেন যখন হচ্ছে আপনারা সায়েন্টিফিক কমিউনিকেশন কোনো জেনারেল পাবলিকদের জন্য করছেন। তারপর হচ্ছে ইউজ অ্যাজ মেনি ট্রানজিশন ওয়ার্ডস অ্যাজ পসিবল। ট্রানজিশন ওয়ার্ড গুলো হচ্ছে যে জিনিসটা আপনার প্রিভিয়াস সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সটাকে খুব ভালোভাবে হচ্ছে স্মুথ ট্রানজিশনের একটা হেল্প করে। এটার ব্যাখ্যা আমি হচ্ছে পরবর্তীতে দিব। এরপর হচ্ছে আপনার অ্যাক্টিভ ভয়েস ইউজ করাটা খুবই জরুরি, কারণ প্যাসিভ ভয়েসে যখন আপনি লিখবেন জিনিসটার ফোকাস আসলে সরে যায়। মানে আপনি লাইনের মাঝে ধরেন আপনি রিসার্চারকে বোঝাতে চাচ্ছেন, বাট ফোকাস পেয়ে গেল হচ্ছে ট্রিটমেন্ট। তো অবজেক্টটাই যেহেতু পরে সাবজেক্ট হয়ে যায় প্যাসিভে, তার থেকে অ্যাক্টিভ ভয়েস ইউজ করাটা ইজিয়ার, প্লাস হচ্ছে বেটার ফর দ্য জেনারেল পাবলিক। তারপর হচ্ছে ট্রাই টু রাইট ইউর ব্লক ইন আ ফর্ম অফ প্যারাগ্রাফ। অনেকে দেখা যায় যে লেখা একবার শুরু করেছে মানে আর কোনো স্পেস নাই, একদম মানে শেষ পর্যন্ত লিখে গেছি। তো এই কারণে যে জিনিসটা হবে যে প্যারাগ্রাফ, এত বড় প্যারাগ্রাফ দেখে প্রথমেই রিডার এমন ভয় পাবে যে সামনে আগানোর সাহস তার মধ্যে আর জোগাবে না, যদি না সে খুবই সাহসী এবং পড়ুয়া একজন ব্যক্তি হয়। তো এই কারণে হচ্ছে আপনি সবসময় ট্রাই করবেন যে আপনার ব্লগটা একটু প্যারা দিয়ে দিয়ে লিখতে। ধরতে পারেন যে একটা বড় প্যারার কথাও যদি বলি ম্যাক্সিমাম 15 লাইন ইনাফ, তাও অনেক বেশি হয়ে যায়। তার আর মিনিমাম যদি বলতে হয় তাহলে আপনি ধরতে পারেন যে 6 to 7 লাইন। এই জিনিসটা ফলো করা খুবই খুবই জরুরি। আচ্ছা, এখন আপনাদের জন্য আর দুইটা টাস্ক, তার মধ্যে একটা ফার্স্ট টাস্ক হচ্ছে এইটা, which one seems to be more smooth। ফার্স্ট টাস্ক হচ্ছে এ এন্ড বি এর মধ্যে আপনার পড়ার সময় কোনটা বেশি স্মুথ মনে হচ্ছে সেই জিনিসটা আপনারা একটু কমেন্টে হ্যাঁ সরি ইনবক্সে একটু লিখে দেবেন যে এ হচ্ছে scientists have made significant progress in cancer research, there are still many challenges to overcome। আর বি হচ্ছে scientists have made significant progress in cancer research, however there are still many challenges to overcome। এবার আপনারা আমাকে জানান যে এ এন্ড বি এর মধ্যে কোনটা হচ্ছে আপনার কাছে খুব স্মুথ মনে হচ্ছে। ওকে, তো অনেকে হচ্ছে বি বলছেন। ওকে, অনেকে না, বিকজ মোটামুটি সবাই হচ্ছে বি এর কথা বলছেন। ওকে, তো হ্যাঁ,
আশরাফুল হাসিব ভাই বলেছেন যে বিকজ অফ ট্রানজিশন ওয়ার্ড বি বেটার। ইয়েস, অফকোর্স। বি ওয়ার্ড বিটা এই কারণে স্মুথ, কারণ হচ্ছে আমি এখানে ট্রানজিশন ওয়ার্ড হাউএভার ইউজ করেছি, যার কারণে প্রিভিয়াস সেন্টেন্সটার সাথে পরের সেন্টেন্সটা খুব ভালোভাবে একটা স্মুথ ট্রানজিশনে নিয়ে এসেছে এখানে। ওকে, সো আই গেস আপনার জিনিসটা এক্সাম্পল বুঝতে পেরেছেন যে ট্রানজিশন ওয়ার্ড গুলো ইউজ করা কেন বেশি জরুরি। সেকেন্ডটা, which one seems to be more dynamic? A, the researchers discovered a new treatment for cancer. B, a new treatment for cancer was discovered by the researchers. তো জানান এ এন্ড বি এর মধ্যে কোনটা বেশি ডাইনামিক মনে হচ্ছে। আচ্ছা, ডাইনামিক বলতে মেনলি হচ্ছে যে আপনি খুব ইজিলি বুঝতে পারছেন কোন জিনিসটা, বা পড়ার সময় খুব দ্রুত করতে পারছেন, পড়ার সাথে বুঝতেও পারছেন। আচ্ছা, তো মোটামুটি সবাই হচ্ছে বলছেন এ। আচ্ছা, প্রিনা কাউসার আপু বলছেন যে বি, আশরাফুদ্দিন খান বলেছেন বোথ। ওকে, আর কেউ কিছু বলছেন না। ওকে, সো এখানে মেইনলি হচ্ছে ডাইনামিকের কথা যদি বলতে হয়, আমি একটু পড়ি। হ্যাঁ, দ্য রিসার্চার্স হ্যাভ ডিসকভার্ড আ নিউ ট্রিটমেন্ট ফর ক্যান্সার। এখানে আমার ফোকাসটা হচ্ছে রিসার্চারদের উপর, যে গবেষক দলরা ক্যান্সারের জন্য একটা নতুন ট্রিটমেন্ট আবিষ্কার করতে পেরেছেন। এবং বি ওয়ার্ডটা যখন আমি পড়ছি তখন এরকম আসে জিনিসটার অর্থ যে একটা নতুন ট্রিটমেন্ট ক্যান্সারের জন্য আবিষ্কার হয়েছে গবেষক দলদের দ্বারা। বাংলাতে যখন আপনি কনভার্ট করছেন তখন কিন্তু সেকেন্ড লাইনটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে পড়ার সময়, আর ফোকাসটা কিন্তু ট্রিটমেন্টে চলে যাচ্ছে, আর রিসার্চারদের উপর না। মেইন ফোকাসটা অ্যাকচুয়ালি রিসার্চার ছিল। তো এ পার্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এন্ড বি পার্ট হচ্ছে প্যাসিভ ভয়েস। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাক্টিভ ভয়েস ইউজ করার মাধ্যমে কত ইজিলি আপনি জিনিসগুলো ব্যাখ্যা নিয়ে আসতে পারেন। মোস্ট অফ দ্য টাইম আমরা যখন লিখি বা হচ্ছে আমরা ব্রেন স্টর্ম করার সময় যেহেতু নিজে থেকে লিখি, তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা প্যাসিভ ভয়েসটা অনেক বেশি ইউজ করে ফেলি, কারণ তখন আমাদের মাথায় হচ্ছে যেহেতু আমরা ফরেনার না, আমরা বাঙালি, খুব বেশি প্র্যাকটিসের মাধ্যমে অ্যাকচুয়ালি এটা সম্ভব। তো অনেক বেশি প্যাসিভ ভয়েস চলে আসে, যেটা হচ্ছে পাঠকদের জন্য বা রিডারদের জন্য বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাক্টিভ ভয়েসটা নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কন্টেন্টটা পড়ার জন্য হচ্ছে খুব বেশি ডাইনামিক হয়ে গেছে, সাথে হচ্ছে আপনার পড়তেও খুব ইজি ফিল করবেন। এবার আসি আপনার অডিয়েন্সের ক্ষেত্রে। এই যে এতক্ষণ ধরে বলছিলাম জার্গন ইউজ করবেন না, জার্গন ইউজ করবেন না, আবার বলছিলাম যে সায়েন্টিস্টদের সাথে জার্গন ইউজ করবেন। তো এখানে কিন্তু আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে একবার বলতেছে যে জার্গন ইউজ করতে, আরেকবার বলতেছে জার্গন ইউজ করতে না, তাহলে আমি করব কোন সময়, করব না কোন সময়? এই জিনিসটা হচ্ছে আপনার অডিয়েন্সের ব্যাপার, যে অ্যাকচুয়ালি আপনি লিখছেন কাদের জন্য বা আপনার রিডার কারা। তো এই জিনিসটা হচ্ছে বোঝার জন্য ফার্স্টে যে আপনার জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার অডিয়েন্স কে। এটা কি জেনারেল পাবলিক, নাকি সায়েন্টিস্ট, স্টুডেন্ট, প্রফেশনাল? এই যে এতগুলো মানুষের কথা বললাম, তাদের ব্যাকগ্রাউন্ডটা বোঝার মাধ্যমে আপনি হচ্ছে আপনার কন্টেন্টটাকে ওইভাবে সাজাতে পারবেন। যেমন ধরেন জেনারেল পাবলিকদের জন্য আপনি যখন লিখবেন তখন সায়েন্সেরও থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট কমার্স, হিউম্যানিটিজ বা হচ্ছে এমন অনেক লোক থাকতে পারে যাদের হয়তো বা এডুকেশন লেভেল অনেক কম, বা হচ্ছে তার খুব একটা পড়ুয়া না। তো তাদেরকে হচ্ছে কিন্তু আমরা যখন সায়েন্স রিলেটেড কোনো কথাবার্তা বলি তখন অবশ্যই সেটা সবার জানা প্রয়োজন, জনসাধারণের জন্য জানা প্রয়োজন। তো সেই জিনিসটা হচ্ছে আপনি যখন লিখবেন তখন তাদের কথা মাথায় রাখতে হবে। তো তখন হচ্ছে আপনি কোনো ধরনের এই যে হেভি হেভি টার্ম গুলো যেমন মায়োকার্ডিয়াল ইনফারকশন, ভিনাই, এগুলো ইউজ করবেন না। তখন হচ্ছে আপনি নর্মাল হার্ট অ্যাটাক, তারপর হচ্ছে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম, এরকম পদার্থ, এইসব ওয়ার্ড গুলো ইউজ করবেন। এতে করে তাদের জন্য বোঝা খুবই খুবই ইজি হয়ে যায়। এরপর যদি আপনি সায়েন্টিস্টদের জন্য যেমন ধরেন আপনার মেডিকেল টেস্ট রিপোর্ট লিখছেন, রিসার্চ পেপার লিখছেন,
বা রিভিউ আর্টিকেল লিখছেন কোন একটা রিসার্চ পেপারে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই জার্গন ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন এবং সেটা স্ট্যান্ডার্ড। সেখানে আপনার অ্যাকচুয়ালি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না, জার্গন ওয়ার্ডগুলো ইউজ করাটাই সেখানে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। তারপর হচ্ছে যে লেভেল অফ এক্সপার্টিস, আপনি যাদের জন্য লিখছেন তারা ঠিক কতটুকু এক্সপার্ট হতে পারে, এইটার ওপর বেসিস করেই কিন্তু আপনি আপনার কন্টেন্টের জটিলতাটাকে কম রাখবেন নাকি বেশি রাখতে পারবেন সেটা নির্ভর করে। যেমন ধর আপনি যদি কোনো গবেষক দলদের জন্য লিখতে চাচ্ছেন এমন কোনো কন্টেন্ট হয়, সেখানে আপনি কমপ্লেক্সিটি ইউজ করতে পারবেন, কারণ সেখানে তারা আরো বেশি এক্সপার্ট জিনিসগুলো বোঝার ক্ষেত্রে। বাট যখন হচ্ছে আপনি জেনারেল পাবলিকদের জন্য লিখবেন, আশা করি এখন আপনারা জানেন যে কি করতে হবে, জার্গন ইউজ করা যাবে না। আর হচ্ছে আপনার যদি কোনো এক ধরনের, যেমন ডিজিজ মেকানিজম, এই জিনিসটা আসলে কিভাবে হয়, যেমন ধরেন আমি বন্যা রিলেটেড যে নিউজটা বা লিখেছিলাম, সেই সময় হচ্ছে যে মশাবাহিত রোগ কিভাবে ছড়ায়, কিভাবে হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, জিআই ডিজিজ বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ গুলো কেন বেশি হয়, তখন ফুসফুসের রোগগুলো কেন বেশি হয়, কেন অন্য রোগ রেখে ব্রঙ্কাইটিসটাই কেন হয়, এই জিনিসগুলো খুবই সহজ ভাষায় হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম, যেটা হচ্ছে তারা জানতে পারে বা বুঝতে পারে। এবং টাইমসের যেহেতু ওইখানে লেখা জিনিসটা, তো আমাদের টার্গেট থাকে যে মোটামুটি 15 to 30 ইয়ার্স এর ওল্ডের যে পার্সন, তাদের জন্য হচ্ছে আমরা লিখছি। তো একই ক্ষেত্রে হচ্ছে এমন হতে পারে যে মাত্র বিজ্ঞানে পা রেখেছে এমন পাবলিকও আছে, আবার অলরেডি বিজ্ঞানে পড়াশোনা করে এখন একটা পর্যায়ে, মানে ভালো পর্যায়ে আছে এমন মানুষও থাকতে পারে। তো সেখানে হচ্ছে আমরা দুই ভাবেই জিনিসটাকে রাখি, কমপ্লেক্সিটি লেভেলটা। আচ্ছা, তো পরবর্তী হচ্ছে পারপাস এন্ড এক্সপেকটেশন। আপনি যাদের জন্য লিখছেন, কেন লিখছেন, আসলে আপনার পাঠকরা কেন পড়বে, আপনার পড়াটা কেন পড়বে, এটা তার কি কোনো ইনফরমেশন পাওয়ার জন্য পড়বে, নাকি কোনো বিনোদনের জন্য পড়বে, নাকি হচ্ছে তাদের যে এডুকেশন রিলেটেড জিনিস, যেমন পাঠ্যপুস্তক বই রিলেটেড যে পড়াগুলো, সেগুলোর কে হচ্ছে আরো সৎভাবে দেখার জন্য পড়বে, এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার লেখা শুরু করা উচিত। পরবর্তীটা হচ্ছে টোন অ্যান্ড স্টাইল। টোন অ্যান্ড স্টাইল মানে আবার লেখার মাঝে টোন কিভাবে আসলো, এটা একটু এম্বারাসিং যদিও, বাট এটা হচ্ছে যে আমি যখন নতুন নতুন লেখালেখি শুরু করি তখন একজন বলেছিল টোনের কথা, কন্টেন্ট রাইটিং, তখন আমি মানে বুঝতেই পারছিলাম না যে আসলে টোন বলতে আবার কি বুঝাচ্ছে, মানে লেখার মধ্যে আবার টোন কি, মানে এক টোন জানতাম যে মানুষের হচ্ছে স্কিন টোন, আর টোন জানতাম যে মানুষের ভয়েসের টোন, তো কন্টেন্ট রাইটিং এর টোন আবার কি টোন। তো পরে হচ্ছে আমি নিজেই এটা জানতে পারি আর একটু ঘাটাঘাটি করে। টোন বলতে হচ্ছে যে আপনি ফর্মাল ভাবে লিখছেন লেখাটা, নাকি হচ্ছে ইনফর্মাল ভাবে লিখছেন। এই যে যেমন হয় না, আমি আপনাদের সাথে যে কথা বলছি, এইটা কিন্তু কাইন্ড অফ ইনফর্মালও বলতে পারেন। যেমন আমি ফর্মালি চাইলে বলতে পারতাম, বাট আমি হচ্ছে আপনাদের সাথে রিলেট করার জন্য ইনফর্মাল ওয়েতে কথা বলছি, যাতে আপনারাও আমার সাথে কমফোর্টেবল থাকতে পারেন এবং আমিও আপনাদের সাথে কমফোর্টেবল থাকতে পারি, এবং জিনিসগুলো আপনারা ইজিলি যাতে বুঝতে পারেন সেই কারণে। যদি ফর্মাল হতো তাহলে আমি আমার অভিজ্ঞতার কথা এখানে হয়তো টানতাম না, বা আমি এই যে একটু আগে আমার টোন বুঝতে পারতাম না, এই জিনিসটার এম্বারেসিং মোমেন্টের কথা বললাম, আমার প্রফেশনাল ওয়েটা বজায় রাখার জন্য হয়তো আমি এই জিনিসটাও নাও বলতে পারতাম, সেটা হতো ফর্মাল, বাট আমি আপনাদের সাথে ইনফর্মাল ওয়েতেই কথা বলছি। তো এখান থেকে আপনারা বুঝতে পারেন যে ফর্মাল ওয়েতে যখন আপনি কোনো কিছু লিখবেন সেটা সম্পূর্ণ থার্ড পার্সন অবজেক্টিভ, মানে আপনি এখানে আপনার আপনার পরিবারের বা আপনার সহপাঠীর বা আপনার পরিচিত কারো কোনো পার্সপেক্টিভ আপনার লেখায় আনতে পারবেন না। পুরোটাই হবে একদম নিউট্রাল লেখা, এখানে কোনো আমি তুই থাকবে না, আমি তুমি তারা সেই থাকবেই না, এখানে সম্পূর্ণ নিউট্রাল ভাবে লেখাগুলো লিখতে হবে। এবং যখন ইনফর্মাল ভাবে লিখবো, মোটামুটি সব ব্লগই হচ্ছে ইনফর্মাল হয়, তো সেই ইনফর্মাল ভাবে যখন আপনারা লিখবেন তখন হচ্ছে আপনাদের দেখা যায় যে আপনারা আপনাদের অভিজ্ঞতা বা আপনার ওপিনিয়ন সেখানে শেয়ার করতে পারেন। এরপর হচ্ছে আপনার স্টাইল, টোনের উপর ডিপেন্ড করে আপনার লেখার স্টাইল, এক একজনের লেখার ধরন কিন্তু এক এক রকম হয়, এবং সেটা আমি বলে দিতে পারবো না যে আপনি ঠিক কিভাবে লিখবেন, এটা আপনার অনেক বেশি লেখা পড়ার মাধ্যমে এবং সেটা লেখার চেষ্টার মাধ্যমে কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার স্টাইলটা কিরকম। আমার লেখার স্টাইল আপনার লেখার স্টাইলের সাথে জীবনও মিলবে না, এবং এটা নিয়ে আমি যত মানে 10 দিন লাগিয়েও যদি আপনাকে লেকচার দিই, সেটা হবে আপনার স্বাধীনতা অপহরণ করা।
তো সেটা আমি চাই না। তো আপনার লেখার স্টাইলটা খুঁজে নেওয়ার দায়িত্ব আপনারই। এরপর হচ্ছে আপনার ইন্টারেস্ট ইন এনগেজমেন্ট। আপনি যেমন ধরেন মেডিকেল রিলেটেড একটা পেজে যে যদি আপনি জেনারেল কোনো কথাবার্তা লিখেন, যেমন ধরেন যে জাপানের ইকিগাই রিলেটেড কোনো একটা কন্টেন্ট যদি আপনি সেখানে লিখেন, তাহলে কিন্তু মেডিকেলের স্টুডেন্টরা সেখানে যে পড়বে না। কারণ পেজটা ডেডিকেটই হচ্ছে মেডিকেল রিলেটেড কন্টেন্ট লেখার জন্য, ইকিগাইয়ের জন্য না। তো সেখানে হচ্ছে এই জিনিসটা ম্যাটার করে যে আপনি রিলিভেন্সি বজায় রেখে কিভাবে তাদের ইন্টারেস্টের সাথে আপনার কন্টেন্টটাকে ধরে রাখতে পারছেন, এবং আপনার কন্টেন্ট লেখার মাঝে যাতে ইরিলেভেন্ট কোনো কথা না চলে আসে সেই দিকেও ফোকাস রাখা, এতে করে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। অনেক মানে আমি হচ্ছে প্রায় মোটামুটি 4 বছর মতো লেখালেখি করছি। তো এর মাঝে আমার অনেক ধরনের কনটেন্ট রাইটিং এর ডিপার্টমেন্টের হচ্ছে কনটেন্ট রাইটারদের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। তো আমি যে জিনিসটা খেয়াল করেছিলাম যে অনেকে না ক্রিটিসিজম নিতে পারে না বা ফিডব্যাকটা নিতে পারে না। যে মনে করে যে আমি এত কষ্ট করে একটা জিনিস লিখলাম, এখন হচ্ছে তারা এসে সমালোচনা করতেছে। পারুক একটা মানে যদি লিখে দেখাতে পারে তাহলে লিখুক। এই মনোভাবটা কখনোই থাকা যাবে না। সে যতই খারাপ ফিডব্যাক দেয় ওইটা আপনার ভালোর জন্যই সে দিচ্ছে। এই পজিটিভিটিটা যদি আপনি ধরে রাখতে পারেন, আপনার লেখাই একটা টাইমে যে পারফেক্ট হবে। ফিডব্যাক সবসময় কাজে লাগে। আপনি যতই পারফেক্ট হয়ে যান না, ততই আপনার ফিডব্যাক তত বেশি প্রয়োজন। সমালোচনা না থাকলে আপনার লেখা কোনো দিনও উন্নতি হবে না। আমি যদি আমার লেখা এই পর্যায়ে আনতে পারি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার লেখার সমালোচনা। যদি ক্লাস 3 তে থাকার সময় আমার ওই লেখা পড়ার পর তারা না হাসতো, আমি কোনোদিনও বুঝতাম না যে আমার লেখার মধ্যে এখনো ঘাপলা আছে। এর পরবর্তীতে যখন আমি আরো ট্রাই করলাম, তখন 9 10 এ ওঠার পর যখন আরো রিভিউ পেলাম, তখন বুঝতে পারলাম যে না, এখন একটু পারফেক্ট হলেও আরো বেশি আমার চেষ্টা করে যেতে হবে। এরকম রিভিউ গুলো কাজে লাগিয়ে তারা যে জিনিসগুলো বলছে যে আপনার লেখার মাঝে বানান অনেক ভুল পাই, তারপর হচ্ছে আপনার এইভাবে না লিখে অন্যভাবে লিখলে হয়তো জিনিসটা আরো সুন্দর হতে পারতো। আপনি একটু ভাববেন যে আচ্ছা ঠিক আছে, এইভাবে কি আসলেই করা যায়? তাহলে হচ্ছে তখন যে আপনি জিনিসগুলো একটু যদি মাথায় রাখেন, যে সমালোচনাগুলো আপনি পাচ্ছেন, সেই জিনিসগুলো মাথায় রেখে আপনার কন্টেন্টটাকে ওইভাবে সাজিয়ে রাখতে পারেন, তাহলে আপনার কন্টেন্টটা বেস্ট কন্টেন্ট হবে। এরপর তবে একটা জিনিস সবসময় বলে রাখা উচিত যে আপনার কন্টেন্টে যদি কেউ এমন ভাবে ডিপেন্ড করে যে কি লিখছেন, এটা তো কোনো লেখার মধ্যেই পড়ে না, তখন আপনি ডিপেন্ড করবেন। আপনার লেখা যদি আপনি ডিপেন্ড না করতে পারেন বা না শিখেন যে কিভাবে ডিপেন্ড করতে হয় লজিক্যালি, ইললজিক্যালি ঝগড়া করেন, লজিক্যালি যে আপনার কোন পার্টটা আছে, আপনি কোন সোর্স থেকে নিয়েছেন, তারপর আপনি হচ্ছে নিজে কিভাবে জিনিসটাকে ক্রাফট করেছেন, এই জিনিসগুলো যদি আপনি লজিক্যালি ডিপেন্ড করতে না পারেন, অন্য কেউ আসবে না আপনার লেখাকে ডিপেন্ড করতে। তো একই সাথে ক্রিটিসিজম নেওয়ার সাথে সাথে আপনার ডিপেন্ড করা কিভাবে, মানে কিভাবে ডিপেন্ড করতে হয় সেই জিনিসটা শেখা প্রয়োজন। অ্যাক্সেসিবিলিটি, এই জিনিসটা হচ্ছে যেমন ধরেন একটু আগে যে আমি এক্সাম্পলটা আপনাকে দেখালাম, সেখানে কিন্তু আমি জাস্ট লিখেই রাখিনি, আমি সাথে কিছু রেলেভেন্ট ইমেজ অ্যাড করেছি, যে ওয়ার্ড গুলো আমি মনে করি যে অনেকে হয়তো জানবে না বা আরো বিস্তারিত জানতে চেতে পারে, সেক্ষেত্রে আমি কিছু লিঙ্ক আপ করে দিয়েছি। যেমন ধরেন অক্সিডেটিভ সরি যেমন ধরেন যে রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস, এই জিনিসটা হচ্ছে অনেকে নাও জানতে পারে। তো আমি এটা ব্যাখ্যা করার, ছোট করে ব্যাখ্যা করার পাশাপাশি একটা লিঙ্ক অ্যাড করে দিয়েছি, যাতে যারা ইচ্ছুক তারা আরো বিস্তারিত যাতে জানতে পারে। এটাই হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, মানে আমি লিখেছি মানে আমারটাই পড়তে হবে এমনটা যাতে না হয়। ইমেজের সাথে সাথে আপনি যদি আর কিছু লিঙ্ক আপ অ্যাড করতে চান, সেটা আরো বেটার হবে। এবার আসি ক্যাটাগরিজ অফ রাইটিং। ক্যাটাগরিজ অফ রাইটিং এর মাঝে আপনার যে জিনিসগুলো সর্বদা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা এখানে সায়েন্স আর্টিকেল নিয়ে কথা বলছি, কোনো রিসার্চ পেপার নিয়ে বলছি না, বা ধরেন যে আমরা মেডিকেল কেস রিপোর্ট কিভাবে লিখতে হয় সেই জিনিসগুলো নিয়ে কথা বলছি না, কারণ এটার হচ্ছে একটা ডিফারেন্ট প্যাটার্ন থাকে, এবং সায়েন্স আর্টিকেল লেখার প্যাটার্ন গুলো সম্পূর্ণ ভিন্ন হয়। এবং আমরা যখন সায়েন্টিফিক কমিউনিকেশনের কথা বলি ফর জেনারেল পাবলিক অর স্টুডেন্ট, তখন মূলত আজকের যে সেশন আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলছি সেই জিনিসগুলোই মূলত দেখা হয়। তো এবার আসেন ক্যাটাগরিজ অফ রাইটিং। আর্টিকেল রাইটিং, আর্টিকেল হচ্ছে খুব কম শব্দের মধ্যে মাঝে হলেও আপনি খুব ভালোভাবে জিনিসগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছেন, লিগাল রিলেটেড জিনিস, সেটা ফর্মাল হতে পারে, ফর্মাল হতেই হবে অ্যাকচুয়ালি,
আর্টিকেলটা হচ্ছে সবসময় ফর্মাল ল্যাঙ্গুয়েজে হতে হয়, এবং ফর্মাল ল্যাঙ্গুয়েজ মানে থার্ড পার্সনের পার্সপেক্টিভ থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আপনার মেসেজগুলো দিতে হবে, এবং আর্টিকেল সবসময় তথ্যবহুল হয়ে থাকে। ফোকাস অন দ্য মেইন থিম অ্যান্ড ইনফো, নট অন দ্য রাইটার্স পার্সপেক্টিভ, যেটা আমি অলরেডি বলে ফেললাম। আপনার পার্সপেক্টিভ থেকে হতে হবে, থিমের সাথে সবসময় আপনার মানে থিমের বাইরে যে কোনো কথা আপনি বলতে পারবেন না, আপনার টপিকের বাইরে যে কোনো কথা আপনি বলতে পারবেন না, এবং আপনার দৃষ্টিভঙ্গি কি বা আপনি কি অভিমত ব্যক্ত করছেন কোন একটা গবেষণা নিয়ে, যে এটা করা উচিত ছিল বা ওইটা করা উচিত ছিল বা কোনটা উচিত ছিল না, এটা আপনি আর্টিকেলে লিখতে পারবেন না, নিরপেক্ষভাবে লিখতে হবে। ব্লগ, ব্লগের ক্ষেত্রে আপনি ইনফর্মালও হতে পারে, ফর্মালও হতে পারে, কিন্তু অবশ্যই জিনিসটা আলাদা রাখতে হবে। ইনফর্মাল ব্লগ ইনফর্মাল ভাবেই হবে, ফর্মাল ব্লগ ফর্মাল ভাবেই হবে। ইনফরমেটিভ হবে, কিন্তু সাথে হচ্ছে আপনি আপনার দৃষ্টিকোণও দিতে পারেন। যেমন ধরেন একটা গবেষণা করার পর সেটার এথিক্যাল ভ্যালুস গুলো হচ্ছে ঠিক মতো মেনটেন করা হয়েছিল কিনা, যদি না করা হয়ে থাকে তাহলে হচ্ছে যে আপনি কি মনে করেন এই জিনিসটা নিয়ে, সেটার একটা লেখা আপনি সেখানে দিতে পারেন। এবং ব্লগ রাইটিং এর ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস ইউজ করাটা মাস্ট, কারণ যেহেতু ব্লগে অনেক তথ্য থাকতে পারে, সাথে আপনার দৃষ্টিকোণ থাকতে পারে, লেখাটা একটু বড় হয়, সো রিডার যাতে ইজিলি জিনিসটা তাড়াতাড়ি পড়তে পারে সেজন্য অ্যাক্টিভ ভয়েস ইউজ করা প্রয়োজন, এবং সেখানে আপনি আমিত্ব রাখতে পারেন। সায়েন্টিফিক স্টোরির মধ্যে আপনি হচ্ছে ফিকশনাল স্টোরি লিখতে পারেন। আমার মনে হয় না এখানে এমন কেউ আছে যারা হচ্ছে সায়েন্স ফিকশন রিলেটেড কোনো স্টোরি পর্যন্ত পড়েনি বা সায়েন্স ফিকশন রিলেটেড কোনো মুভি দেখেনি। তো দুইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেন্ট রাইটিং এর আন্ডার পড়ে। নন ফিকশনাল বাট ইনফরমেটিভ হতে পারে, যেমন ধরেন যে ফিকশনাল না, মুভি দিয়ে যদি আমি বোঝাতে চাই, যদি হচ্ছে রাইটিং তো মুভি না, বাট স্ক্রিপ্ট রাইটিং এর আগ পর্যন্ত সেটা কন্টেন্ট রাইটিং এর মাঝেই পড়ে যেহেতু। যেমন ধরেন কোন একটা ক্যান্সার পেশেন্টের লাইফ জার্নি, সেটা সম্পূর্ণরূপে হচ্ছে নন ফিকশনাল বাট ইনফরমেটিভ হতে পারবে। আচ্ছা, কমিক, কমিক বাট ইনফরমেটিভ, এইটা দুই ধরনের হতে পারে। এক, যে হাস্যরসাত্মক ভাবে আপনি কোন একটা বিজ্ঞানের জিনিসকে তুলে ধরছেন, সেটা ব্লগ হতে পারে আবার আর্টিকেল হতে পারে, বাট হাস্যরসাত্মক ভাবে যেটা পড়ে মানুষ হাসি পাবে। বাট আরেক ধরনের হতে পারে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কমিক। কমিক বলতে আমরা যে কমিক বুক গুলো বুঝি সেটাই, বাট সায়েন্স রিলেটেড। যেমন হচ্ছে জাপানে একজন খুবই ভালো একটা কমিক বুক লিখেছিল, ওইটার নামই হচ্ছে বায়োকেমিস্ট্রি। সো ওইটার হচ্ছে খুবই ইনফরমেটিভ, বাট ওইটাও অ্যাকচুয়ালি কমিক। তো তিন ধরনের ক্যাটাগরি রাইটিং, যেটা সায়েন্স রাইটিং হিসেবে আপনি বলতে পারেন। সায়েন্স রাইটিং এর মধ্যে, স্টোরি রাইটিং এর মধ্যে যদি বলতে হয়, তাহলে তিনটা জিনিস খুব সহজে আমি ব্যাখ্যা করে দিই। যে এই স্কেলেটনটা আপনার সবসময় বজায় রাখতে হবে, চাইলে আপনার নোট ডাউনও করে রাখতে পারেন। যে শুরুর দিকে আপনার সবসময় হচ্ছে ক্যারেক্টার গুলোকে পরিচিত করাতে হবে। তারপর হচ্ছে মিডল পার্টে যেয়ে আপনার হচ্ছে আপনি যেহেতু সাইফাই, অবশ্যই এখানে কোনো একটা সায়েন্টিফিক জিনিস রিলেটেড থাকবে, ধরে নিলাম সেটা রিসার্চ। যদি সেটা রিসার্চ হয়ে থাকে তাহলে ফিকশনাল হলে রিসার্চ প্রসেস বা রিসার্চের মেথডটা কি সেটা আপনার ব্যাখ্যা করা মাস্ট। এরপর হচ্ছে লাস্টের দিকে যে আপনার একটা কনক্লুশনে যে একটা সলিউশন আপনি নিয়ে আসছেন, যেটার জন্য ফুল স্টোরিটা আপনার অনেক কি বলে যে আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যেতে হবে। এবং আপনি যেহেতু সাইফাই রিলেটেড স্টোরি লিখছেন, তো সেখানে অবশ্যই আপনার কমপ্লিকেটেড সায়েন্টিফিক আইডিয়া যেগুলো রয়েছে সেগুলো সহজভাবে ব্যাখ্যা করে দিতে হবে। তাহলেই হচ্ছে আপনার স্টোরি গুলো একজন সাধারণ মানুষের কাছে সহজবোধ্য হবে। ওকে, থিংস টু বি কেয়ারফুল অ্যাবাউট, এখানে আপনি হচ্ছে যদি দেখেন খুব সহজে আপনি দেখতে পাবেন যে এখানে একটা স্ক্রিনশট দেওয়া, এবং এটা কোনো রূপেই এডিটেড না, এটা ফুললি হচ্ছে একদম রিয়েল, আমার নিজে সার্চ করা। এটা হচ্ছে দেখেন রোমাঞ্চক পশু, হ্যাঁ এটা হচ্ছে মেনলি লোমযুক্ত পশুকে বোঝায়। এখানে হচ্ছে থ্রিল অ্যানিমাল, মানে কি সুন্দর একটা ট্রান্সলেশন সে আমাকে দিয়েছে, একদম থ্রিলার একটা ট্রান্সলেশন। তো এইরকম কিছু ট্রান্সলেশন আপনার থ্রিলার মানে সায়েন্টিফিক রাইটিং কেও আপনার কমিক রাইটিং এ কনভার্ট করতে পারে। তো এই জিনিসগুলো খুবই খুবই কেয়ারফুল থাকবেন যখনই হচ্ছে আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করছেন। অনেকে হচ্ছে ট্রান্সলেটর ইউজ করে যখন কোনো কিছু না বুঝে, তখন হচ্ছে এই
মানে কিছু জিনিসের কারণে পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। তো আপনি বুঝবেন একটা মানে আহ, যে সোর্স থেকে আপনি নিচ্ছেন সেখানে লেখা থাকবে একটা, আপনি বুঝবেন একটা, আপনি লিখবেন আরেকটা, মানে সেখান থেকে মনে করেন আপনি গুজবের ফাদার হয়ে উঠবেন। তো এই জিনিসটা অ্যাভয়েড করা ভালো। তো এটা হচ্ছে যদি এরকম হয় যে আপনি অ্যাকচুয়ালি ইংলিশে একটু স্ট্রাগল করছেন বাট আপনি লিখতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমি সাজেস্ট করতে পারবো যে গুগল ট্রান্সলেটরের থেকে আহ ইংলিশ টু ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ মেইনলি অ্যাকচুয়ালি, বেঙ্গলি টু ইংলিশটা হচ্ছে চ্যাট জিপিটি অনেক ভালো ট্রান্সলেট করতে পারে। বাংলাতে আমি খুব বেশি একটা ইউজ করিনি, বাট বাংলাতে আই ডোন্ট থিঙ্ক যে ও খুব একটা ভালো ট্রান্সলেশনে এখনো দক্ষ হয়ে উঠেছে। আম, তো আপনি হচ্ছে চ্যাটজিপিটির ফ্রি ভার্সনটা ইউজ করে একটু মানে হেল্প নিতে পারেন, বাট তাও আমি কেয়ারফুল থাকতে বলবো, কারণ সায়েন্টিফিক জিনিসগুলো খুবই সেন্সিটিভ এবং আপনি না বুঝতে পারলে জিনিসটা অন্য কারো কাছ থেকে হেল্প নিতে পারেন। প্লেজারিজম চেকারের জন্য অনেক ধরনের টুল আছে এবং সেই টুলগুলো ইউজ করে আপনি দেখবেন যে আপনার লেখা আবার অন্য কারোর সাথে মানে মিলে যাচ্ছে না। তো বা আমি সবসময় বলবো যে অন্য কারোর লেখা হচ্ছে আপনি কপি করে একদম নিজের নামে দিয়ে দিবেন না, এই জিনিসটা বাজে। এরপর হচ্ছে রেফারেন্সিং এন্ড সিচুয়েশন। তো এটার জন্য হচ্ছে আপনি কোন ট্রাস্টেড সোর্স গুলো ইউজ করে আপনার লেখাটা লিখছেন সেটা একদম শেষে লিঙ্ক আপ করে দেওয়া। এক এক প্ল্যাটফর্মের জন্য এক এক ধরনের ফরম্যাট থাকে, তো সেই ফরম্যাট অনুযায়ী আপনি জিনিসগুলো করবেন। বাট এই তিনটা জিনিস গুগল ট্রান্সলেটর, প্লেজারিজম চেকার এন্ড রেফারেন্সিং এন্ড সিচুয়েশন, এই জিনিসগুলো নিয়ে আপনারা কেয়ারফুল থাকবেন। ওকে, তো আপনারা চাইলে এসএসটা নিয়ে রাখতে পারেন, এটা হচ্ছে আপনাদের এইসব ক্ষেত্রে একটু হেল্প করতে পারে। তো এখানে হচ্ছে আমি লিঙ্ক সহ দিয়ে রেখেছিলাম, তো স্লাইডটা হচ্ছে এভাবে শেয়ার করা হচ্ছে না, বাট আপনারা হচ্ছে একটু এসএস নিয়ে রাখেন, এটা আপনাদের রাইটিং এ হেল্প করবে। যেমন গ্রামাটিক্যাল এররস এর জন্য আপনি গ্রামারলি ইউজ করতে পারেন বা কুয়েলবোর্ড, দুইটাই অ্যাকচুয়ালি ভালো কাজ করে, কুয়েলবোর্ডটা অ্যাকচুয়ালি বেটার কাজ করে। রিরাইটিং এর জন্য কুয়েলবোর্ড ইউজ করতে পারেন, বাট ওই ক্ষেত্রে হচ্ছে অনেকবার প্যাসিভ ভয়েস চলে আসতে পারে, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে সিচুয়েশন জেনারেশনের জন্য আপনি মেন্টালি ইউজ করতে পারেন। প্লেজারিজম চেকিং এর জন্য টার্নিটিনটা অ্যাকচুয়ালি পেইড, এটা জেনারেল পাবলিক অনেক ক্ষেত্রে ইউজ নাও করতে পারে। করে দেখতে পারেন। রিডেবিলিটি চেক মানে হচ্ছে আপনার জিনিসটা পাঠকের কাছে হচ্ছে ঠিক আপনি দেখতে পাচ্ছেন, আম, আপনি হচ্ছে ঠিক কতটুকু দেখতে পাচ্ছেন সেই জিনিসটা হেল্প করবে। এর আচ্ছা, আমার হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, yes. সরি অ্যাগেইন, আমি হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু ফেস করছিলাম, তো এই কারণে হচ্ছে আমি দুইটা ডিভাইস থেকে অ্যাড ছিলাম। তো আই ডোন্ট নো আমি মাঝে মেসড আপ করে ফেললাম কিনা আবার। আচ্ছা, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আর হচ্ছে যে আমার স্লাইড আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সরি, ওকে। তো
ওকে। তো হচ্ছে প্লেজারিজম এর কথা বলে ফেললাম, এবং রিডেবিলিটিটা হচ্ছে আপনার পাঠকের কাছে আপনার জিনিসগুলো হচ্ছে আপনি ঠিক কত ইজিলি পৌঁছাতে পারছেন সেটা চেক করার জন্য হেমিংওয়ে অ্যাপ আপনার হেল্প করতে পারে। ট্রানজিশন ওয়ার্ড ইউজ করার জন্য ট্রানজিশন ওয়ার্ড ডিটেক্টর ইউজ করতে পারেন, এবং সামারাইজিং, আচ্ছা এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার অনেক সায়েন্টিফিক টপিক লেখার জন্য কিছু রিসার্চ পেপার পড়া লাগতে পারে, বা সেগুলো হচ্ছে যে আপনার একটু ঘাটাঘাটি করা লাগতে পারে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনি আপনার কাছে যদি সময় খুবই কম থাকে সেক্ষেত্রে আপনি জিমিনি ইউজ করার থেকে চ্যাটজিপিটি এন্ড সাইজ সামারি ইউজ করাটা বেটার বলবো আমি। তো হচ্ছে আপনি সেই ডকুমেন্টটা ডাউনলোড করে আপনি যদি চ্যাট জিপিটি কে দিয়ে তারপর বলেন যে আমার একটা সামারি বা হচ্ছে কি ফাইন্ডিং কি ছিল, বা আপনার রিসার্চ রিলেটেড কোয়েশ্চেন গুলো যদি আপনি তাকে করেন, অবশ্যই আপনার ডকুমেন্টটা প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ সে উল্টাপাল্টা যে কোনো কিছু আপনাকে বলে দিতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সে একটা সুন্দর সামারি আপনাকে দিতে পারে। একই ক্ষেত্রে সাইজ সামারিটাও সেম কাজে ইউজ করা হয়। তো আপনি হচ্ছে যদি সময় সেভ করে আপনার টপিক যদি ভালো মতো ক্রাফট করতে চান সেক্ষেত্রে আপনি চ্যাটজিপিটি এন্ড সাইজ সামারি দুইটা ইউজ করতে পারেন। এন্ড হচ্ছে ও সামারিটা দেওয়ার পরেও আমি একবার আপনাদেরকে বলবো যে কেয়ারফুল থাকতে, যে অ্যাকচুয়ালি হচ্ছে যে জিনিসগুলো বলছি সেগুলো পারফেক্ট কিনা। ওকে। তো এখন হচ্ছে একদম লাস্টের দিকে আসছে যে আপনার কন্টেন্টটাকে এসইও ফ্রেন্ডলি কিভাবে করবেন। এটার জন্য হচ্ছে আপনার কিছু কিওয়ার্ড রিসার্চ করা প্রয়োজন। কিওয়ার্ড বলতে যেমন ধরেন আপনার ড্রাফট লেখা শেষ, এবং এই ড্রাফটটা লেখার পর আপনি একটু পুরো কন্টেন্টটা পড়ে চেক করবেন যে আপনার এখানে কিওয়ার্ডটা কি হতে পারে। যেমন ধরেন যে আপনি হেলদি ইটিং নিয়ে একটা ব্লগ বা কিছু একটা লিখেছেন, তো সেখানে হেলদি ইটিং এর মধ্যে আপনার নিউট্রিশনের কথা অবশ্যই আসবে। তো আপনার কিওয়ার্ড গুলো এমন হতে পারে যে নিউট্রিশন টিপস বা ব্যালেন্স ডায়েট, এরকম ধরনের কিছু কিওয়ার্ড তখন আপনার থাকতে পারে। তো সেই কিওয়ার্ড গুলো দিয়ে অলরেডি আপনার ব্রেনস্টর্মিং করা শেষ, আপনি লিখে রাখলেন যে আপনার কিওয়ার্ড কি হতে পারে। এরপর আপনি যাবেন গুগলে, গুগলে যে আপনি দিবেন যে হেলদি ইটিং, হ্যাঁ, এরপর দিলেই দেখবেন যে আপনার অটো সার্চে কিছু জিনিস চলে আসছে, যেমন হেলদি ইটিং ফর ওয়েট লস, তারপর হেলদি ইটিং অন আ বাজেট। তো এই জিনিসগুলো যখন আসবে তখন আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আপনার কন্টেন্টের সাথে রিলেটেড আরো কি কি জিনিস হচ্ছে সেখানে রয়েছে। তো তখন হচ্ছে আপনি একটু অ্যানালাইজ করবেন আপনার ওই কন্টেন্টের ওই কন্টেন্ট যে প্ল্যাটফর্ম গুলো আছে সেই প্ল্যাটফর্ম গুলোতে অ্যাকচুয়ালি কি কিওয়ার্ড বা কি ফ্রেজ ইউজ করে হচ্ছে তার হেডলাইন গুলো দেওয়া হয়েছে। তো সেই হেডলাইন গুলো যখন আপনার দেখা শেষ হয়ে যাবে তখন আপনি একদম সম্পূর্ণ সবকিছু বাদ দিয়ে একটা রিডার হিসেবে চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি ইউনিক কোন টাইটেলটা হলে যেটাতে অলরেডি আপনার মেইন কিওয়ার্ডটা থাকা লাগবে মাস্ট। মানে ধরেন আপনার কিওয়ার্ড হচ্ছে হেলদি ডায়েট, তো হেলদি ডায়েটটা থাকা লাগবে মাস্ট। এরকম একটা ইউনিক টাইটেল আপনি খুঁজে বের করবেন যেখানে আপনার ব্লগের ইউনিক জিনিসটাও ফুটে উঠবে, সাথে আপনার ব্লগ টাইটেলটাও ইউনিক হবে। এতে করে হচ্ছে আপনার কিওয়ার্ডটাও রিসার্চ শেষ হয়ে যাবে, এবং এই কি মেইন কিওয়ার্ডটা হচ্ছে আপনি যখন টাইটেলে দিবেন সেই টাইটেলে দেওয়ার কারণে এটা অ্যাকচুয়ালি গুগলের সার্চ ইঞ্জিন যখন দেখবে যে আপনার মেইন টাইটেলে আপনার মেইন কিওয়ার্ডটা আছে তখন এটা গুগলে র্যাঙ্ক করবে। আর হচ্ছে কমন ফ্রেজ গুলো হচ্ছে কিওয়ার্ড হিসেবে ইউজ করার ট্রাই করবেন। কিওয়ার্ড এক্ষেত্রে হচ্ছে একটা তো থাকবে মেইন কিওয়ার্ড, আর এটা হচ্ছে মূলত এটা এডিটিং এর পার্ট, অনেক ক্ষেত্রে আপনাদের জন্য এটা লাগেও না, তাও হচ্ছে বলা বলা বলে দিই যদি হচ্ছে কখনো লাগে। যেমন হয় ওগুলোকে আমরা ট্যাগ বলি, বেশিরভাগ ক্ষেত্রে ট্যাগ জিনিসটা হচ্ছে যে আপনি গুগলে যে জিনিসগুলো সার্চ করেন, যেমন ধর বন্যা হয়েছে সময় আপনি বন্যার আম, জিনিসগুলো কিভাবে সার্চ করেছেন, যে বাংলাদেশের বন্যা, তারপর হচ্ছে বন্যা পরিস্থিতি, বন্যার ভয়াবহ পরিস্থিতি, এই যে জিনিসগুলো আপনি সার্চ করছেন এই জিনিসগুলো মূলত হচ্ছে ট্যাগ। সেটা এক লাইনের হতে পারে, একটা কোশ্চেনও হতে পারে, একটা ওয়ার্ডও হতে পারে। এই জিনিসগুলো ট্যাগে দিলে আপনার গুগল র্যাঙ্কে সেই জিনিসগুলো ভালোভাবে কাজ করবে। তো আপনাদের জন্য যে জিনিসগুলো মেইনলি ফোকাসে রাখা দরকার একটা হচ্ছে মেইন কিওয়ার্ড খোঁজা, যেমন হেলদি ডায়েট, সেই হেলদি ডায়েটটা আপনার হেডলাইনে বা শিরোনামেও থাকা মাস্ট। মেটা ডিসক্রিপশন হচ্ছে আমরা যখন গুগলে কিছু সার্চ দিয়ে বের করি তখন দেখবেন হেডলাইনের বা শিরোনামের নিচে 2-3 লাইনে কিছু কথা লেখা থাকে, সেটাই মেটা ডিসক্রিপশন। ওই মেটা ডিসক্রিপশনের মাঝে আপনার মেইন কিওয়ার্ডটা মাস্ট 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 থাকা লাগবে। তো আপনার মেইন কিওয়ার্ডটা যেন আপনার লেখায় থাকে 2-3 বার, এই জিনিসটা আপনার
এখন থেকে মাথায় রাখা লাগবে, তাহলে আপনি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রেডি করতে পারবেন। আচ্ছা, তো আপনাদের কাছে আমি যে জিনিসটা এখন জানতে চাই যে এটা হচ্ছে কোয়েশ্চেনের পার্ট, বাট এর আগে কোয়েশ্চেন পর্বে যাওয়ার আগে আমি আপনাদের জন্য কিছু টিপস দিতে চাই। তো আশা করি এই টিপস গুলো হচ্ছে আপনারা কাজে লাগাবেন। এই টিপস গুলো হচ্ছে যে আপনি আপনার রিসার্চ আপনি নিজে করেন, অন্যের উপর নির্ভর করবেন না। আপনার রিসার্চটা আপনি করেন। আর রিসার্চ করার সময় আপনি যখন লিখবেন তখন সবসময় একটা পাঠকের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন যে আমি যদি এগুলো না জানতাম তাহলে কি আমি জিনিসটা পড়ে ইজিলি পড়তে পারতাম কিনা বা ইজিলি বুঝতে পারতাম কিনা। তো দ্রুত লেখা শুরু করুন। আপনার হচ্ছে যে সব ইনফরমেশন একসাথে করে তারপর লিখতে বসবো এই মনোভাব এখন বের করে দেন মন থেকে। এরপর হচ্ছে আপনার যে ইন্টারেস্টিং কিছু নিয়ে শুরু করেন, যেটাতে হচ্ছে আপনার কনফিডেন্স আছে বা হচ্ছে আপনার ইন্টারেস্ট আছে, এমন কিছু জিনিস নিয়ে আপনি লিখেন। তারপর হচ্ছে আপনার লেখার জন্য ভ্যালিড সোর্স ইউজ করেন। ভ্যালিড সোর্সের জন্য ট্রাস্টেড কিছু সোর্স অবশ্যই আপনার জানা থাকা লাগবে, এবং আমি হচ্ছে কিছু ট্রাস্টেড সোর্স আপনাদের ইনবক্সে দিয়ে দিব। সেটা হচ্ছে আপনারা কপি করে নিজেদের কাছে রেখে দিতে পারেন। লেখার সময় না রোবটিক হবেন না, এটা আমাদের মাঝে অনেকের দেখা যায় যে পুরো জিনিসটা মানে ধরেন একটা প্রম্পট ইউজ করে চ্যাট জিপিটি কে দিয়ে দেয় যে আমাকে জিনিসটা লিখে দাও, এবং সেও সুন্দর মতো একটা লিখে দেয়। কিন্তু লেখার পরেও ওর লেখা আপনার লেখার মধ্যে হিউজ ডিফারেন্স। কারণ ওর লেখাটা ও যত বাড়ি যত প্রম্পট দিয়ে আপনি লিখতে দেন না কেন, সে একটা রোবোটিক লেখা লিখবে, ওইখানে কোনো ধরনের হিউম্যান টাচ থাকে না। তো ওইটা পড়লেই না বোঝা যায় যে আচ্ছা এটা তো রোবোটিক টাইপ। তো ওইখানে একটু আপনার টাচ ইউজ করেন। আপনি নিজের লেখাটা নিজে লিখেন। লিখতে লিখতে প্রথমে দুই একবার একটু হোঁচট খাবেন, একটু মনে হবে যে আল্লাহ পারতেছি না, বাট অ্যাকচুয়ালি একটু ট্রাই করতে থাকেন। করতে করতে একটা টাইম আপনি পেরে যাবেন। তারপর আপনার লেখার মধ্যে যদি আপনি ইরিলেভেন্ট কিছু নিয়ে আসেন তাহলে আপনার লেখার কোয়ালিটি ড্রপ করবে। এই জিনিসটা মাথায় রাখবেন। ট্রানজিশন স্মুথ রাখবেন। এমন যাতে না হয় যে আপনি প্রথমেই শুরু করেছেন তথ্যবল দিয়ে, মাঝে যে ইন্ট্রোডাকশন দিয়েছেন কনক্লুশনের খবর নাই। এখানে ট্রানজিশন স্মুথলি হবে না। ইন্ট্রো, বডি, রিজনিং অ্যান্ড এক্সাম্পলের পর কনক্লুশন। অলওয়েজ এই ট্রানজিশনটা স্মুথলি রাখার ট্রাই করবেন। রাইটার্স ব্লক, এই জিনিসটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে লিখতে বসেছি, এখন জানিই না যে আমি কি লিখবো। তখন হচ্ছে যে আপনি একটু ফ্রেশ থাকেন, ওই জিনিসটা নিয়ে টেনশন করবেন না। একটু হচ্ছে কফি খান, কফি খেতে খেতে একটু ভাবেন জিনিসটা নিয়ে। তারপর হচ্ছে যে অন্যান্য জিনিসগুলোতে একটু কনসেন্ট্রেট করার ট্রাই করবেন। যখন দেখবেন যে আপনার মাথায় অলরেডি হুট করে একটা আইডিয়া চলে আসছে, একদম কোনো কিছুর জন্য দেরি করবেন না, লেখা শুরু করে দিবেন। এরপর হচ্ছে পড়ার অভ্যাস গড়ে তুলুন। একজন ভালো কন্টেন্ট রাইটার হতে হলে খুব 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 পড়তে হবে। মানে হচ্ছে আপনার ইন্টারেস্টের জায়গায় আপনার যে কন্টেন্ট পান, ব্লগ পান, আর্টিকেল পান, স্টোরি পান, যেটাই পান পড়া ট্রাই করেন। আর আরেকটা জিনিস হচ্ছে ট্রাস্টেড সোর্স গুলো থেকে বা সাইন্টিফিক জার্নাল গুলো যখন পড়বেন তখন প্রায় প্রথম দিকে এরকম অনেকবার হবে যে প্রথম পড়াতে আপনি কিচ্ছু বুঝবেন না, মনে হবে সব মাথার উপর দিয়ে গেল। এরপরে সেকেন্ড টাইম পড়েন, আপনি 50% বুঝতে পারবেন। থার্ড টাইম পড়ার পরে দেখবেন যে আচ্ছা একটু রিলেট করতে পারছেন, তো 60 to 70% হয়ে যাবে। বাকি যে ওয়ার্ড বা বাকি যে কন্ডিশন আপনি বুঝতে পারছেন না সেটা নিয়ে একটু রিসার্চ করেন যে ওরা কি বোঝাতে চেয়েছে। এখন এআই এর যুগ, ওদেরকে ওই হিসেবে কাজে লাগান। রাদার দেন আপনার কাজ ওকে দিয়ে করানোর চেয়ে ওর কাছ থেকে আপনি কিভাবে ভালো হেল্প নিতে পারেন সেটা ভাবেন। যেমন হচ্ছে কোন একটা কন্ডিশন যদি আপনি না জানেন, যেমন ধরেন জিআই ডিজিজ বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ কি, এই টার্মটার সাথে আপনি পরিচিত না, বা বিনাইন ক্যান্সার কি আপনি পরিচিত না, সেটাই আপনি ওকে জিজ্ঞেস করেন, ও আপনাকে ভালো একটা ইজি ওয়েতে আপনাকে বোঝানোর চেষ্টা করবে। ওইভাবে ওগুলো ইউজ করার ট্রাই করেন। আর লেখার অভ্যাস করে তুলুন, পচা হলে হোক সমস্যা নেই, বাট রিভিউ নেওয়ার ট্রাই করেন, ফিডব্যাক নেওয়ার ট্রাই করেন, সেগুলোকে কাজে লাগান। আপনাকে কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, যেহেতু আমি অনেক কথা বলে ফেলছি অ্যান্ড আমি এক্সট্রিমলি সরি যে ১ ঘন্টার সেশনে আমার এক হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, আমার কিছু কথাবার্তা মানে বলতে, বলতে হচ্ছে আমি ১ ঘন্টার সেশন হয়তো ১.৫ ঘন্টা নিয়ে ফেলছি, অ্যান্ড এটার জন্য আমি সরি। বাট
আমি হচ্ছে আপনাদেরকে লাস্ট একটা জিনিস করতে দিই, সেটা হচ্ছে যে ট্রাস্টেড সোর্স আপনাদেরকে দিতে চাই। সো ট্রাস্টেড সোর্স গুলো আমি একবারে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি এই সেশনের জন্য রেডি করে রেখেছি এমন না, বাট যদি এই সেশনের জন্য আমি রেডি করতাম অবশ্যই অবশ্যই আমি হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ জিনিসটা রেডি করে রাখতাম। বাট আমি হচ্ছে যে এই জিনিসটা আমার কাছে সবসময় রাখি, কোনো নতুন সোর্স পেলে ওই জিনিসটা আমার কাছে কালেক্ট করে রাখি। সেইভাবে হচ্ছে কালেক্ট করতে করতে আমার কাছে একটা ডাটাবেস টাইপ রেডি হয়েছে। তো আমি হচ্ছে আপনাদের সাথে এই যে ইনবক্সে অ্যাকচুয়ালি আমি দিয়ে দিচ্ছি, এই জিনিসটা আপনারা নিজেদের কাছে রাখতে পারেন। হুম, চেক করে দেখেন এখন। আই গেস সব যায়নি, কিছু মনে হয় লিমিটেশন আছে। আমি হচ্ছে আবার দিই। Okay, ঠিক আছে। মেবি এখানে সব জানি, একটা মিনিট। বাট ইন দ্য মিন টাইম আপনারা একটু জানান বা যে আপনারা কপি করে রাখছেন কি না। আমি হচ্ছে যতটুকু গিয়েছে তার পরেরটুকু থেকে দেওয়ার ট্রাই করি। কত যাই সাইট, আমি হচ্ছে পরের থেকে দিই। ম্যাডাম আবার এখান থেকেও স্টার্ট হবে কিনা। আমি ফার্স্ট হচ্ছে এটা স্লাইডে দিতে চেয়েছিলাম, বাট যেহেতু এটা স্লাইডের সাথে যাবে না, তো এনওয়াই হেল্প পর্যন্ত। ওকে, তো আপনারা একটু জানেন যে আপনারা হচ্ছে লিঙ্কটা কপি করে ফেলেছেন কিনা, তারপর হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি সেই কোশ্চেনগুলো নিব। কপি করা হয়ে গেলে আপনারা ডান লিখতে পারেন। ধন্যবাদ দিদারুল ইসলাম আপনাকে আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য, এবং প্রোগ্রামে উপস্থিত সকল পার্টিসিপেন্টসদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা এতটা সময় ধরে, প্রায় ১.৫ ঘন্টা সময় ধরে আমাদের এই বকবকানি শোনার জন্য, আহ, যেহেতু তারা তাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছে, তো আশা করি তারা এখান থেকে কিছুটা হলেও আহ, জানতে পেরেছে যে কিভাবে আমরা সায়েন্টিফিক কন্টেন্ট লিখে থাকি, বা তার জন্য পিছনের ব্যাকগ্রাউন্ড আমরা কি কি কাজ করে থাকি। তো এই পর্যায়ে আমাদের প্রশ্নোত্তর পর্বে আমি চলে যাচ্ছি, এবং আমরা প্রশ্নোত্তর পর্ব এবং আমাদের যে ফিডব্যাক পর্বটা সেটা একসাথেই করব। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন বা কোনো ফিডব্যাক জানানোর থাকে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে, তবে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমি আপনাদেরকে একে একে ডেকে নিব। অথবা আপনারা আপনাদের প্রশ্ন বা ফিডব্যাকটা আমাদের চ্যাট বক্সেও জানাতে পারেন। আ- এতক্ষণ ধরে একজন মানুষ হচ্ছে একা একা বকবক করে গেল, এখন আপনারা যদি একটু রেসপন্স না করেন তখন হচ্ছে বিষয়টা ভালো দেখাবে না আর কি। হ্যাঁ, ফয়জুন নাহার। আসসালামু আলাইকুম। সুন্দর একটি সেশনের জন্য অনেক ধন্যবাদ। সো আমি একটু জানতে চাচ্ছিলাম যে কোনো একটা কনটেন্ট, আমার নিজের লেখা কনটেন্ট, যেমন হচ্ছে কোনো ম্যানুস্ক্রিপ্ট যদি আমি নিজে লিখি, তো কিছু পার্ট যদি চ্যাটজিপিটি কে দিয়ে আমি সামারাইজ করাই বা রিরাইট করাই ফর গ্রামার এবং স্ট্রাকচার চেঞ্জের জন্য, সেক্ষেত্রে সেটা কি প্লাগারিজম হবে নাকি ওন কন্টেন্টই হবে লেখাটা? ওয়ালাইকুম আসসালাম আপু।
হ্যাঁ, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এই যে জিনিসটা আপনি বললেন যে গ্রামাটিক্যাল এরর্স কিংবা হচ্ছে যে আপনার সেন্টেন্স স্ট্রাকচার যদি চেঞ্জ করার জন্য আপনি ChatGPT ইউজ করতে চান, সেক্ষেত্রে সেটা প্লেজারিজম হবে না যদি না হচ্ছে আপনি ফুল কন্টেন্টটা আপনার নিজের হাত দিয়ে লিখে থাকেন। অনেকে এমন করে থাকে যে ধরেন ক্লিভল্যান্ড ক্লিনিক থেকে আমি একটা ডিজিজ নিয়ে পড়লাম বা হচ্ছে জানলাম, সেখানে কিছু জিনিস হচ্ছে আমি কপি পেস্ট করে এরপর ChatGPT কে দিয়ে বললাম যে আপনি হচ্ছে এই জিনিসটাকে আমাকে রিরাইট করে দেন। সেটা অ্যাকচুয়ালি যতই রিরাইট করেন প্লেজারিজমের আন্ডারে পড়ে। বাট আপনি যদি সেই জিনিসটা আরেকটু ইজি করে নিজের ভাষায় লিখেন এবং সেটাকে হচ্ছে পরবর্তীতে ChatGPT কে দিয়ে বলেন যে আমার এই জিনিসটা প্যাসিভ ভয়েসে আছে, এটা কি অ্যাক্টিভ ভয়েসে দিয়ে দেন, বা হচ্ছে গ্রামাটিক্যাল এরর্স কি রয়েছে সেই জিনিসটা একটু আমাকে দেখিয়ে এটা একটু ফিক্স করে দেন। তো এই প্রম্পট গুলো ইউজ করে হচ্ছে আপনি দিতে পারেন। বাট আমি আরেকটা জিনিস বলবো যে দেওয়ার সাথে তাকে বলবেন যাতে হচ্ছে লেখাটা একটা ফিডব্যাক আপনাকে দিতে। কারণ প্রতিবার যদি আপনি একই জিনিস ইউজ করেন দেখা যাবে একটা অভ্যাস হয়ে যাবে। তার থেকে হচ্ছে ধরেন যে কোন একদিন ChatGPT অফ হয়ে গেল, তখন হচ্ছে আপনি বলবেন যে আল্লাহ আমার তো লেখার ওয়েই শেষ। কিন্তু এই জিনিসটা যাতে না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে আমার ভুলগুলো তুমি ঠিক করে দাও, বাট সাথে হচ্ছে আমার ভুলগুলো কই এবং এটা একটা ফিডব্যাক আমাকে দিয়ে দাও। এতে করে হচ্ছে আমি ফিডব্যাকটা কাজে লাগিয়ে পরবর্তী যে কন্টেন্ট আমি লিখবো সেখানেও যাতে আমি সেম ভুল না করি এই জিনিসটা আমি করতে পারি। একই ক্ষেত্রে হচ্ছে সামারাইজিং এর কথা বলবো যে সামারাইজ করার ক্ষেত্রে কোন একটা ডকুমেন্ট নিয়ে যদি তাকে সামারি করে দিতে বলেন, সে যে জিনিসটা করবে যে রিসার্চ পেপারের মেইন যে কি পয়েন্ট গুলো সেগুলো একসাথে করে আপনাকে দেখাবে। তো সেক্ষেত্রে আগে প্লেজারিজম হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। বাট সেই সামারি থেকে হচ্ছে আপনি বুঝে যদি আপনি কিছু নিজের ভাষায় লিখেন তাহলে সেটা প্লেজারিজমের আন্ডারে পড়বে না এবং হিউম্যান রিটেন হিসেবে গণ্য হবে। অ্যান্ড থ্যাংক ইউ এগেইন বলার জন্য, ফিডব্যাক দেওয়ার জন্য অ্যাকচুয়ালি। থ্যাংক আর ইউ। হচ্ছে যে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন, বাট প্রশ্ন যদি নাও থাকে আপনারা হচ্ছে আমাকে ফিডব্যাক জানাতে পারেন। আমি সবসময় হচ্ছে ফিডব্যাক অ্যাপ্রিসিয়েট করি। Sorry. আচ্ছা, আফসানা জুই আপু হচ্ছে কমেন্ট বক্সে একটা প্রশ্ন করেছেন যে আম, আমি জানতে চাচ্ছি আমার রাইটিং গুলো আমি কোথায় পাবলিশ করব। আচ্ছা, তো এইটা হচ্ছে যে আপনার যদি পাবলিশের কথা বলেন, ফার্স্ট অফ অল আপনার যদি লেখালেখি করার ইচ্ছা থাকে সব থেকে বেটার অপরচুনিটি হবে যে আপনি একটু দেখেন যে রাইটিং রিলেটেড ভলেন্টিয়ার অপরচুনিটি আপনি কোথায় পাচ্ছেন। ফার্স্ট অফ অল যদি আপনি কোথাও ভলেন্টিয়ার হিসেবে যুক্ত হন, পরবর্তীতে হচ্ছে আপনি যদি ভলেন্টিয়ার ওইখান থেকে ভালো একটা রিকগনিশন নিয়ে বা সার্টিফিকেট নিয়ে অন্য কোথাও পেইড জবে যান বা অন্য কোনো একটা অর্গানাইজেশনে কাজ করতে যান, সেক্ষেত্রে সেটা অনেক হেল্প করে। তো প্রথমে হচ্ছে ভলেন্টিয়ার হিসেবে যাওয়ার ট্রাই করেন এবং এই রিলেটেড হচ্ছে অনেক অর্গানাইজেশন আপনি পাবেন, হোক সেটা দেশে বা বিদেশে। যদি হচ্ছে বাংলাদেশের কথা বলেন তাহলে হচ্ছে যে আমাদের সায়েন্স পির কথা যদি বলি, সেখানে হচ্ছে আমরা যে সায়েন্টিফিক কন্টেন্ট গুলো লিখি সেটার জন্য প্রতি 6 মাস পর পরই হচ্ছে আমরা সায়েন্স নিউজ রিসার্চার হিসেবে নিয়োগ দিই। তো সেখানে হচ্ছে যাচাই বাছাই পর্বের পরে হচ্ছে আমরা নিয়োগ দিয়ে থাকি। তো তারা হচ্ছে আমাদের পোর্টাল অনুযায়ী মাতৃভাষা বাংলাতেই বিজ্ঞান রিলেটেড জিনিসগুলো কিভাবে সহজবোধ্যভাবে সবার কাছে পৌঁছানো যায় সেই জিনিসগুলো ট্রাই করে। তো বাংলা হিসেবে যদি আপনার লেখালেখির ইচ্ছা থেকে থাকে তাহলে এখন থেকে একটু প্র্যাকটিস করা শুরু করেন এবং নজর রাখেন যে কখন হচ্ছে এই রিলেটেড পোস্ট আসছে, তখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা একটা পন্থা হতে পারে। আবার আরেকটা হতে পারে যে আমরা মাঝে মাঝেই অপরচুনিটি দিয়ে থাকি যে আমরা আমাদের ওয়েবসাইটে বাইরের মানুষদের লেখা নিব। তো আপনি ওই টাইমেও হচ্ছে নিজের লেখা আম, একটা লেখা রেডি করে আমাদেরকে দিতে পারেন। এরপর হচ্ছে এডিটর, যদি যেহেতু হচ্ছে আমি এডিটর, তো সেখানে হচ্ছে যে আপনার লেখা যদি ভালো হয়ে থাকে সেটাকে আরেকটু কিছু ভালো মডিফাই করে এরপর হয়তো বা আমাদের ওয়েবসাইটে সেটা পাবলিশ করা হবে। যদি করা হয় তাহলে আপনার একটা পাবলিকেশন অলরেডি রেডি হয়ে যায়। হ্যাঁ, এটাও বাংলার কথা, যদি আপনি ইংলিশে যেতে চান
অবশ্যই হচ্ছে অনেক ধরনের ভলান্টিয়ার অপরচুনিটির কথা বলবো, যেমন ইউথ স্কুল ফর সোশ্যাল এন্টারপ্রেনার্স, ওইটা হচ্ছে প্রতি 4 মাস পর পর কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্টে একটা ইন্টার্নশিপ দিয়ে থাকে। তো ওদের হচ্ছে একটা নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে 2টা করে ব্লগ লেখা লাগে। তো সেখানে হচ্ছে আপনি আপনার ইংলিশে সায়েন্টিফিক ব্লগ গুলো চর্চা করতে পারেন। বাট তার থেকেও বেটার হয় যদি আপনি সায়েন্টিফিক কোন একটা প্ল্যাটফর্মে যান। যেমন ধরেন আমি বলেছিলাম যে স্ট্যাটিস্টিক্স ইনকর্পোরেশন লিমিটেড, এটার ব্রাঞ্চ হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে ওপেন হয়েছে। আপনি চাইলে সেখানেও একটু ইনস্টাগ্রামে অ্যাকচুয়ালি এটার বেশি কি বলবো ফলোয়ার বলেন বা পাবলিসিটি বলেন, এটা ইনস্টাতে বেশি। তো সেখানে হচ্ছে আপনি একটু সার্চ করে দেখতে পারেন। এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে দেশেও হতে পারে আবার বিদেশেও হতে পারে। যেমন আমি যেটাতে অ্যাপ্লাই করেছিলাম সেটা ইউএস এর ছিল। তো ওইখানে হচ্ছে আপনি মেডিকেল রিলেটেড বিভিন্ন ধরনের ব্লগ, সায়েন্টিফিক আর্টিকেল বা কেস রিপোর্ট হচ্ছে আপনি আপনার মতো করে কনভে করতে পারেন। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে নিয়মগুলো ফলো করা লাগে সেটা অনেকটাই রিসার্চ পেপারের মতো। তো ইয়েস, আপনি এখানে ট্রাই করতে পারেন। তখন হচ্ছে একবার আপনি যদি শুরু করেন এগুলো খোঁজা, ধীরে ধীরে হচ্ছে দেখা যাবে আপনি এরকম আরো অনেক কি বলবো প্ল্যাটফর্ম খুঁজে পাবেন। Okay, তো আই গেস হচ্ছে আম, আফসানা জুই আপু এই জিনিসটা উত্তর জানতে পেরেছেন। ওয়েলকাম। আচ্ছা, সিনহা আক্তার আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি হচ্ছে ট্রাই করেছি, জানি না ঠিক কতটুকু মানে ভালোভাবে জিনিসগুলো কনভে করতে পেরেছিলাম, বাট আপনারা বলবো যে আপনাদের আজকে যারা পার্টিসিপেন্ট ছিলেন একদম লাস্ট পর্যন্ত, আপনারা আমার কাছে অনেক বেশি বেশি স্পেশাল। কারণ হচ্ছে আমি সায়েন্সিতে যেহেতু কাজ করি, ওইখানে নিউজ টিমকে শেখানোর জন্য বা অন্য যেভাবেই হোক ওইখানে হচ্ছে অনেক রকমের সেশন নেওয়া হয়। বাট ওই মানে বাইরের অর্গানাইজেশনের সেশন নেওয়া এটা আমার জন্য প্রথম ছিল। অ্যান্ড বিআইআইএইচআর কে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। এবং আমি হচ্ছে আমার নলেজ শেয়ার করতে পেরে অনেক খুশি ছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো। এবং আপনারা যেহেতু আমার ফার্স্ট মানে কি বলবো আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি বাইরের কারোর সাথে, তো এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। ওকে, আর কোনো ফিডব্যাক বা কোশ্চেন? অলরেডি অনেক টাইম হচ্ছে আমি নিয়ে ধন্যবাদ ফেলছি। এন্ড আমি দিদারুল ইসলাম ভাইকে। আমরা আমাদের আয়োজনের বা একদম শেষ অন্যান্য পর্যায়ে চলে অর্গানাইজেশনও এসেছি। কন্ট্যাক্ট করেছি। আহ, প্রাপ্তি রানী সরকার, তিনিও আপনাকে থ্যাংক ইউ জানিয়েছেন আপনার প্রেজেন্টেশনের জন্য। সুকুমা রিয়া, আশা করি আমাদের বাকি আরও যে ফিডব্যাকগুলো আমরা পাবো সেগুলো আমাদের ফেসবুক পেজে এবং লিঙ্কডইন পেজে আমাদের একটি ফিডব্যাক পোস্ট যাবে। সেখানে আশা করি আজকের যারা পার্টিসিপেন্ট ছিল তারা তাদের ফিডব্যাকগুলো এবং এছাড়া এক্সটার্নাল আরও কোনো যদি কোয়েরি থাকে সেগুলো তারা সেখানে জানাবে। আর আমাদের পরবর্তী আয়োজনগুলোতে যুক্ত হতে অবশ্যই চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজে। এবং এরই সাথে আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং দিদারুল ইসলাম ভাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই প্রোগ্রামটি উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।